এইচএসসি 27 ব্যাচের বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি দ্য গ্রেট কামব্যাক ইন এইচএসসি ইংলিশ। এই সেশনটাতে এটাকে আমি ক্লাস বলবো না, এটাতে একটা সেশন বলবো। এই সেশনে আমি তোমাকে এমন কিছু জিনিস দেখাবো, এমন কিছু গাইডলাইন দিব, যে গাইডলাইনটা ফলো করলে তুমি যদি খুব ভালো হও এইচএসসি তে ইংলিশে, সেটাও ভালো করতে পারবা। মানে তোমার জন্য এটা দরকার। তুমি যদি মোটামুটি হও যে ভাইয়া মানে পড়ছি যে এমন না, আবার পড়ি নাই যেমন না, মাঝামাঝি একটা অবস্থা, তোমার জন্য এই গাইডেন্স সেশনটা। এবং তুমি যদি মনে করো যে ভাইয়া আমি আসলে খুবই দুর্বল, আমি এতদিন পর্যন্ত পড়ি নাই, সামনে আমার ইয়ার ফাইনাল পরীক্ষা ইত্যাদি ইত্যাদি, আমার সেম তোমার জন্য। সো সব শ্রেণীর সব ক্যাটাগরির স্টুডেন্টদের জন্যই আজকের এই সেশনটা। সো তোমাদেরকে আমি আমার এই এইচএসসি ইংলিশ যে জার্নিটা আছে, মানে তোমার এটাতে কিভাবে কামব্যাক দিবা, কিভাবে তুমি ভালো করতে পারবা, সেটাই শেয়ার করব আজকের এই ভিডিওতে। সো ইভেন একই সাথে আরেকটা কথা বলে নিই, এই ভিডিওতে তুমি জানতে পারবা যে তোমার এখন ইয়ার ফাইনালের জন্য কোন কোন জিনিসগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়া উচিত। মানে সাজেশন এক কথায় যদি আমি তোমাকে বলি। ফাহিমা, তানহা আছে আমার সাথে, কারিমুন ইসলাম, আলামিন, সোহার অনেকে আছে। তোমরা যারা আমার সাথে আছো তোমরা আমাকে একটু জানাও যে আমাকে তোমরা ঠিকঠাক শুনছো কিনা, এবং আমার পিছনে যে স্ক্রিনটা আছে সেটা তোমরা স্পষ্ট দেখছো কিনা। আছে দুলালি, আয়েশা সিদ্দিকা, এনি আছে আমাদের সাথে। ওকে, সবাই যদি যুক্ত হয়ে যাও, আমরা আর 1-2 মিনিটের মধ্যে আমাদের মূল ক্লাসটা শুরু করবো আর কি, কেমন? ঠিক আছে। সো রিয়া, ওমর শেফা তোমার জন্য তো না তাহলে এই ক্লাস। ফাহিম, এইচএসসি 26 ব্যাচে তোমরা কিভাবে কি এখানে কেন? তোমাদের তো কয়দিন পর পরীক্ষা, তোমরা কেন? অবশ্য তোমাদেরও কামব্যাক লাগবে, চাইলে দেখতে পারো, যদি তোমাদের কাছে ফ্রুটফুল লাগে তাহলে তোমরা করতে পারো, কারণ টেকনিক গুলো তো সবার জন্য আলটিমেটলি। তাইবা, তারপর এনি, অর্পিতা, ফাহমিদা, ভালো আছো তোমরা সবাই? বিজয়, ভালো আছো ভাই? আচ্ছা, সো আমরা আমাদের এই যে এইচএসসি 27 অনলাইন ব্যাচ ইংলিশ কোর্সের মেইনলি এটা সবাই এই ক্লাসটা করতে পারবো। আমরা আজকে মূলত জানবো যে কিভাবে এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাতে আমরা কামব্যাক দিতে পারি। মনে করো আমরা কিছু পারি না বা মোটামুটি পারি বা খুব ভালো পারি, ওভারঅল কিভাবে আমরা কামব্যাকটা দিব, মানে সহজ কথায় কিভাবে আমরা একদম জিরো থেকে হিরো হইতে পারি, কেমন? আচ্ছা, আমি প্রথমে তোমাদেরকে বেসিক কিছু জিনিস একটু দেখাতে চাই। নাম্বার 1, মানে তুমি একটু আমাকে বলবা যে আজকের সেশনে তুমি মেইনলি কোনটা, যে প্রায় কিছুই পড়ে নাই, মানে গত 8-10 মাস একদম কাইন্ড অফ ঘুমায়া কাটাইছো, তারপর যে মোটামুটি পড়ছো। মানে আমি যদি এইভাবে করি, মনে করো যে ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি, যে মোটামুটি পড়াশোনা করছে এতদিন, হ্যাঁ মানে কিছুটা পড়েছো, মানে অর্গানাইজড না, সিস্টেমেটিক না, ঠিক আছে, যে ভালোই পড়েছো মোটামুটি, এটাকে আমরা জাস্ট সি বললাম। তোমার ক্যাটাগরি কোনটা, এ, বি নাকি সি? কোন ক্যাটাগরিতে তুমি পড়ো একটু আমাদেরকে বলো। ফারিয়া, ফাইয়াজ, মাহমুদ রাব্বি, মরিয়ম, বলো তো তুমি এখানে কোন ক্যাটাগরিতে আছো? সঞ্জিদা বলছে কিছুই পড়ে নাই, মানে এ বি সি কোনটার মধ্যে পড়ো, কে কোনটাতে পড়ো? যে প্রায় কিছুই পড়ে নাই, জাস্ট ঘুমায় কাটাইছে, যে মোটামুটি জাস্ট বইটা খুলছে বা টুকটাক পড়ছে বা 50-50, মানে যাই পড়ছে অর্গানাইজড না, সিস্টেমেটিক না, খুব একটা ধারণা ছিল বা ছিল না, একটু আবছা আবছা, আর একটা হচ্ছে যে ভালোই পড়ছে, ঠিক আছে, মানে যারা এখন মূলত রিভিশন দেওয়া উচিত। আমি তোমাদেরকে এক কাজ করি, একটা পোল দেই, ঠিক আছে? আচ্ছা, পোলে তোমরা আমাকে জানাবা তুমি এ, বি নাকি সি কোনটা, কেমন? অপশন ডিও থাকবে, তুমি ডি সিলেক্ট করার দরকার নাই। এবিসি তোমার কাছে এলোমেলো যাইতে পারে, এটা আমি পোল, আমি তোমাকে একটা পোল দিচ্ছি, কেমন? আমাকে তোমরা পোলে একটু জানাও যে তোমার বর্তমান সিচুয়েশনটা কেমন। মানে তুমি এবিসি সিলেক্ট করলে দেখাবে যে তুমি ভুল আনসার দিয়েছো, বাট ওইটা নিয়ে প্যারা খায় না, ঠিক আছে? সামিয়া, দুলালি, ফারজু খাতুন, তারপর আরো যারা আছো, কার ক্যাটাগরি কোনটা, কে কোনটাতে পড়ো? বলে জানাও ভাইকে, তাইলে আর কেউ দেখবেও না, ঠিক আছে? আবারও বলছি, আজকের সেশনটা তোমার জন্য অনেক 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 বেশি ফ্রুটফুল হবে, এই কারণে তুমি কিছু না পারলেও ইনশাল্লাহ কিভাবে জিরো থেকে হিরো করতে হয় সেটাই তোমাকে আমি এই সেশনে দেখাবো, কেমন? ওকে,
এ বি নাকি সি, কোনটাতে পড়ো তুমি? ওকে আমি, কোনো অসুবিধা নেই, আমাকে পোলে জানাও। তোমাকে পোলে আনসার করার পর ভুল দেখাবে, বাট ওইটা তো আর কোনো কুইজ না যে ভুল আনসার দিলে ঝামেলা হবে। ঠিক আছে, 50-50 কাইন্ড অফ, মানে 50% স্টুডেন্ট বলছে ভাইয়া আমি এ ক্যাটাগরিতে পড়ি, মানে এতদিন ঘুমায়া কাটাইছি, আর 50% বলতেছে ভাইয়া আমি মোটামুটি পারি, এতদিন টুকটাক যায় পড়ছি মোটামুটি পারি ভাইয়া। দুই টাইপের স্টুডেন্টই আছে। আচ্ছা, সো আজকে যেটা বললাম যে 3 ধরনের স্টুডেন্টের জন্য মূলত আজকের এই সেশন। তুমি তোমার মতো করে ধরে নিও, আমি দেখাবো যে কোনটা কি করতে হবে। আচ্ছা, আজকে আমরা এই সেশনে কি কি করছি তাহলে, যেটা বলেছি যে আজকে আমরা ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, দুইটা জিনিসের কমপ্লিট রোডম্যাপ একই সময়ে একই জায়গা থেকে তোমাকে আমরা দেখাবো। ঠিক আছে, এটা কোনো ক্লাস না, এটা হচ্ছে একটা গাইডলাইন সেশন। নাম্বার 1, ইংলিশ ফার্স্ট পেপারে আমাদের কি কি থাকে নরমালি? সিন প্যাসেজ 3টা থাকে টোটাল। প্রথমটা থেকে এমসিকিউ আর শর্ট কোয়েশ্চেন, রাইট? মেন বই থেকে সরাসরি 3টা প্যাসেজ তুলে দেওয়া হয়, তার মধ্যে প্রথমটা থেকে এমসিকিউ আর শর্ট কোয়েশ্চেন, দ্বিতীয়টা থেকে ইনফরমেশন ট্রান্সফার অথবা ফ্লোচার্ট, 3 নম্বরে আরো একটা প্যাসেজ দেওয়া থাকে যেটা থেকে আমাদেরকে সামারির উত্তর করতে হয়। কেমন? তুমি ভালো করে বুঝো। প্রথমটা থেকে, প্রথম মেন বই থেকে একটা প্যাসেজ দিবে, ওইখান থেকে তোমাকে এমসিকিউ বা শর্ট কোয়েশ্চেন উত্তর করতে হবে। 2 নম্বরে মেন বই থেকে আরো একটা প্যাসেজ দিবে, সেখান থেকে তোমাকে ইনফরমেশন ট্রান্সফার অথবা ফ্লোচার্টের উত্তর করতে হবে। 3 নম্বর মেন বই থেকে আরো একটা প্যাসেজ দিবে, সেখান থেকে তুমি সামারি লিখতে হবে। তুমি যদি কোথাও না বুঝো প্লিজ ভাইরে সরাসরি বলে ফেলবো, ভাই এই জায়গায় বুঝি না, তোমাকে বোঝানোর দায়িত্ব আমার। ঠিক আছে? আচ্ছা, তারপর ক্লোজ টেস্ট উইথ ক্লু থাকবে, উইদাউট ক্লু থাকবে, এরপর রিঅ্যারেঞ্জ থাকবে, আর রাইটিং পার্ট থাকবে। রাইটিং পার্টে 5 ধরনের টপিক আছে, আলোচনা করব ডিটেইল। সেকেন্ড পেপারে কি কি থাকে? আর্টিকেল থাকে, প্রিপোজিশন থাকে, স্পেশাল ওয়ার্ডস এন্ড ফ্রেজেস থাকে, কমপ্লিটিং সেন্টেন্স থাকে, রাইট ফর্মস অফ ভার্বস, চেঞ্জিং সেন্টেন্স, নারেশন, প্রোনাউন রেফারেন্স, মডিফায়ার্স, কানেক্টরস, পাংচুয়েশন, আর রাইটিং পার্ট। তুমি কি তোমার সিলেবাসে কি কি থাকে এটা নিয়ে ক্লিয়ার? অনেকে হয়তো বলতে পারো যে ভাই রাইটিং পার্টে আর কি কি থাকে, সেটাও আমি তোমাকে বলবো একটু পর। আপাতত বেসিক কি ক্লিয়ার যে ইংলিশ ফার্স্ট পেপারে সেকেন্ড পেপারে দুইটাতে কি কি থাকে? এনি, তাইয়েবা, রিয়া? ক্লিয়ার? আচ্ছা, যদি ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপারের রাইটিং পার্টে পরীক্ষায় কি কি বলে পরীক্ষায় ওভারঅল কি কি থাকে এইটা আমরা ক্লিয়ার হইতে পারি, এবার চলো আমরা আমাদের পরের আলাপে যাই, যে একদম ডিটেইলে মার্কস ডিস্ট্রিবিউশনটা নাম্বার সহ আমরা একটু দেখবো। একদম বলছে ভাই ইনফরমেশন ট্রান্সফার কি? ওকে, আলোচনা করো ভাইয়া, একটু আসছি, এখনই করব। এই যে দেখো সিন প্যাসেজ, প্রথম যে সিন প্যাসেজটা আছে ওইটা থেকে তোমাকে এমসিকিউর উত্তর করতে হয়। ঠিক আছে, মানে জাস্ট 4টা অপশন থাকবে, যে কোনো একটা কারেক্ট করবা। কিভাবে উত্তর করবা না করবা সেগুলি আজকে দেখাবো। আচ্ছা, দ্বিতীয় যে মানে ওই প্রথম যে সিন প্যাসেজটা থাকবে ওইটা থেকে আরেক টাইপের প্রশ্ন করবে, সেটা হচ্ছে শর্ট কোয়েশ্চেন। কিরকম? মনে করো যে জিজ্ঞেস করলো যে সিন প্যাসেজ থেকে একটা গল্প দিল, গল্প দিয়ে বলবে এই গল্পে কবি কি বুঝিয়েছেন, এরকম, মানে জাস্ট একটা শর্ট কোয়েশ্চেন থাকবে। এরপর সেকেন্ড যে প্যাসেজটা দেওয়া থাকবে ওইখান থেকে ইনফরমেশন ট্রান্সফার বা ফ্লো চার্ট জানা মানে তোমাকে দিবে। এবার আসলে এগুলোর মানে কি আমি সংক্ষেপে বলি, ফ্লো চার্ট নিয়ে আমাদের আরো এক্সট্রা ক্লাস লাগলে দিব তোমাদেরকে, বা আমাদের যে মাস্ট অনলাইন বেচ আছে, মূলত আমরা অনলাইন বেচে পোলাপানকে মানে স্টুডেন্টদেরকে ডিটেইলে পড়াবো আমরা। ঠিক আছে? কাজী রাফসান ভাই, ইনফরমেশন ট্রান্সফার তো বুঝো। একজন বলছে ভাই ইনফরমেশন ট্রান্সফার মানে কি বলেন? সহজে যদি আমি তোমাকে বলি, একটা প্যাসেজ দিল, প্যাসেজের পরে একটা টেবিল, ছোটবেলার টেবিল এর সাথে বি মিলাইছি না আমরা, ওই রকম না, টেবিল থাকবে। মনে করো যে হু, হোয়েন, হোয়ার। ধরো কবিতাটা প্যাসেজটা হচ্ছে কথার কথা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। ধরো এখানে জিজ্ঞেস করলো শূন্যস্থান দিয়ে বলবে যে ড্যাশ 1855 কলকাতা। প্যাসেজটা কাকে নিয়ে? রবীন্দ্রনাথ ঠাকুরকে। তো এখানে কে কার কথা বলতেছে? রবীন্দ্রনাথ ঠাকুর। যদি জিজ্ঞেস করে যে রবীন্দ্রনাথ ঠাকুর কখন, মানে এই ওয়েনের মধ্যে যদি শূন্যস্থান দেয়, তার মানে ধরো ওইখান থেকে প্যাসেজ থেকে তুমি এখানে লিখবা আর কি যে কখন কাজটা হয়েছে। যদি কোনো জায়গায় নির্দেশ করে তখন হোয়ার হবে। অর্থাৎ সহজ কথায় উপরে তোমাকে
একটা বক্স দিবে, বক্স থেকে তোমাকে প্রশ্ন মানে শূন্যস্থান দিবে আর কি, ওই শূন্যস্থানগুলো তুমি প্যাসেজ থেকে পূরণ করবা, ঠিক আছে? আচ্ছা, আর ফ্লো চার্ট কি? ফ্লো চার্ট হচ্ছে একটা প্যাসেজ থেকে ইনফরমেশন নিয়ে এনে মানে আনতে হয়, এনে 6টা বক্স করে সাজাতে হয়, এক এক করে তোমাদেরকে ইনশাল্লাহ দেখাবো আমরা, ঠিক আছে? ফ্লো চার্ট অনেক ইজি, অনেক ইজি। ফ্লো চার্ট নিয়ে আমি তোমাদেরকে বিভিন্ন ভিডিও দিয়েছি, ফ্রি ক্লাস নিয়েছি আমরা, আমাদের অনলাইন বেচে পড়াচ্ছি, অনেক ইজি। বলা বলে ভাই অনেক কঠিন লাগে এসে। হ্যাঁ হ্যাঁ রুবাইদুল, ইনফরমেশন ট্রান্সফার তোমার এসএসসি এইচএসসি তে ছিল। তুফাইল, তোমার ওখানে নেটওয়ার্ক ইস্যু হতে পারে ভাইয়া। আচ্ছা, তুমি আমাকে বুঝতেই হবে। সিনথেসিস 3 তে ভাইয়া একটা সামারি লিখতে হবে, এটা তো তোমরা সহজেই জানো। উইথ ক্লু মানে ওই যে শূন্যস্থান পূরণ করতে হবে বক্স থেকে এনে, তারপর উইদাউট ক্লু যেখানে বক্স থাকবে না, জাস্ট নিজের মতো করে করব। এগুলো সবগুলো কোনটা কিভাবে ভালো করতে হবে আজকে এটাই মূলত আমি জানাবো তোমাদেরকে। তারপর রিয়ারেঞ্জ, রিয়ারেঞ্জ অনেক সহজ, বাট এইচএসসি তে স্টুডেন্টরা প্যারা খায় রিয়ারেঞ্জে। কেন? রিয়ারেঞ্জ এইচএসসি তে কমন আসে না। তারপর প্যারাগ্রাফ রাইটিং পার্টে, ঠিক আছে? এরপর কমপ্লেন স্টোরি, ইনফরমাল লেটার অথবা ইমেল, গ্রাফ চার্ট, আর এটা হচ্ছে থিম। থিমটা যে পোলাপান কত ভয় পায়, কত ভয় পায়, অথচ থিম টপিকটা সবচেয়ে সহজ। একটু লিখলে পরীক্ষায় তোমারে 8 নম্বর দিব, অথচ তুমি প্যারাগ্রাফ লিখতে হয় 2 পৃষ্ঠা 2.5 পৃষ্ঠা 10 নম্বরের মধ্যে, 2.5 পৃষ্ঠা লিখলে তোমার 6 7। আর থিম তুমি যদি মরিয়ম ভাইয়া একটু লিখো, তোমাকে 8-এ 7 দিবে, 6 দিবে, 7.5 দিবে। এত সহজে নাম্বার তুলতে পারবা তোমরা। সো এমসিকিউর জন্য 5 নম্বর, শর্ট কোয়েশ্চেন মানে ছোট প্রশ্নের জন্য 10 নাম্বার, সিনথেসিস টু ইনফরমেশন ট্রান্সফার বা ফ্লো চার্ট যে জিনিসটা আছে এটার জন্য 10 নাম্বার, সামারির জন্য 10 নাম্বার, উইথ ক্লু এর জন্য 5 নম্বর, উইদাউট ক্লু এর জন্য 10 নম্বর, রিয়ারেঞ্জের জন্য 10 নম্বর, প্যারাগ্রাফ 10, আর কমপ্লেন স্টোরি 7, ইনফরমাল লেটার বা ইনফরমাল ইমেল এটার জন্য 5, গ্রাফ চার্টের জন্য পাবা তোমরা 10, আর থিমের জন্য পাবা 8। এগুলোর সাজেশন আজকে আমি দিব, ঠিক আছে? থিম নিয়ে আমি তোমাদেরকে 2টা ভিডিও দিয়েছি, ওইখানে ডিটেইলে দেওয়া আছে। নাম্বার 1-এ আমি বলেছি থিম কিভাবে লিখতে হবে না লিখতে হবে, নাম্বার 2 থিমে আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট থিমের সাজেশন দিয়ে যাচ্ছেও দিব, সময় থাকলে আজকে আমি এটাও শিখিয়ে দিব যে কিভাবে অ্যাকচুয়ালি থিম লিখতে হবে। আচ্ছা, এবার আসো এক এক করে যে যতগুলো টপিকের কথা এতক্ষণ বললাম সবগুলোতে কিভাবে তুমি ভালো করবে, কেমন? আচ্ছা, সিনথেসিস 1। আচ্ছা, এখানে টাইমটা মূলত দেওয়া আছে, টাইমটা বাদ দিই, নিজের মতো করে পরে আমরা দেখে নিব। বলছে সিনথেসিস 1, এইখানে টোটাল কত নম্বর মনে আছে তো? 15, তার মধ্যে 5 এমসিকিউ, 10 শর্ট কোয়েশ্চেন, ঠিক আছে? আচ্ছা, সো এমসিকিউ যে 5 নম্বর, 5টার জন্য 5 নম্বর, এর মধ্যে কি টাইপের প্রশ্ন বেশি আসে জানো? এইচএসসি তে সবচেয়ে বেশি টাইপ অফ কোয়েশ্চেন আসে হচ্ছে ভোকাবুলারি থেকে, অনেক বেশি প্রশ্ন আসে। এই 5টার মধ্যে 3টাও মানে বিভিন্ন পড়ে দেখা যায় 3টাই ভোকাবুলারি থেকে আসছে, ঠিক আছে? সুমিত, আলটিমেটলি তো ইনফরমেশন ট্রান্সফার যে টেবিলটার কথা বলতেছে ওইটা ইজি, বাট ওইটা তো কম আসে, আসে তো ফ্লো চার্ট। আচ্ছা, এখন এই ভোকাবুলারি বেস কোয়েশ্চেন কি? মনে করো একটা প্যাসেজ দিবে, প্যাসেজে একটা শব্দ আছে, শব্দটা মনে করো নাম হচ্ছে, শব্দটা কি? শব্দটা হইতে পারে এক্সাজারেট, অথবা আরো একটা শব্দ ধরো দিলাম যে ফিউরিয়াস। প্যাসেজে ফিউরিয়াস কথাটা আছে, তোমাকে ঠিক আছে রিয়া, ধরো প্যাসেজে ফিউরিয়াস কথাটা আছে, তোমাকে এমসিকিউতে জিজ্ঞেস করবে যে ফিউরিয়াস শব্দটার সিনোনিম কি? অ্যান্টোনিম কম আসে, বাট জিজ্ঞেস করতেও পারে, সিনোনিম বেশি জিজ্ঞেস করে, বা ফিউরিয়াস দ্বারা কি বোঝায়, মানে ফিউরিয়াস অর্থ কি। সো একটা শব্দের সরাসরি তোমাকে ভোকাবুলারি জানতে চাইতে পারে, মানে ওয়ার্ড মিনিং জানতে চাইতে পারে, ঠিক আছে? আচ্ছা, এই যে এরপর গ্রামার রিলেটেড কোয়েশ্চেন খুবই কম আসে, আসলো প্রিপোজিশন থেকে আসে, এটা খুবই কম আসে, বাট মেজরিটি আসে কোত্থেকে বললাম? ভোকাবুলারি থেকে। এরপর এই টাইপের 5টা কোয়েশ্চেনের মধ্যে 3টা ভোকাবুলারি থেকে যদি আসে,
বাকি দুইটা আসে এইখান থেকে, ইনফারেন্স। এটা মানে কি, মনে করো একটা প্যাসেজ এরকম যে ঢাকা বাংলাদেশের রাজধানী, এখানে অনেক মানুষের সমাগম, তারপর বললো যে এটা অনেক মানুষ, জায়গার তুলনায় এটাতে অনেক বেশি মানুষ। অন্যদিকে চট্টগ্রাম, এটাকে দ্বিতীয় রাজধানী বা বাণিজ্যিক রাজধানী বলা হয়, কিন্তু তুলনামূলকভাবে ওইখানে জায়গাটা কম। ঠিক আছে, তুলনামূলকভাবে জায়গার তুলনায় এখানে মানুষ কম। জায়গা অ্যাকচুয়ালি কোনটা বেশি কম এটা বলে নাই, বলছে জায়গার তুলনায় একটাতে মানুষ বেশি আর একটাতে মানুষ কম। তো প্রশ্ন করলে এরকম, আমি সহজ দিয়ে বুঝেছি, প্রশ্ন করলে এরকম যে কোন শহরের জায়গা সবচেয়ে কম, চট্টগ্রাম, ঢাকা নাকি এরকম কয়েকটা জিজ্ঞেস করলো মনে করো। সো প্যাসেজ মানে এই টাইপের প্রশ্নগুলো সরাসরি প্যাসেজে থাকলে তো সহজ, মানে ইজিলি বাহির করতে পারো, বাট একটু ঘুরে হইলেও থাকে, এটা তোমার খুব একটা প্যারা হবে না। 5টা প্রশ্নের মধ্যে 3টা যদি ভোকাবুলারি বেসড প্রশ্ন হয়, এমসিকিউ হয়, যে 5টা প্রশ্ন দিল তার মধ্যে 3টা ভোকাবুলারি বেসড, ঠিক আছে, এগুলো তোমার জন্য ইজি লাগবে, সরি কঠিন লাগবে একটু। আবার বলতেছি, 3টাই যদি ভোকাবুলারি বেসড হয় এটা তোমার কাছে কঠিন লাগবে। বাট তোমাকে বড় ভাইয়ের জায়গা থেকে আমি একটা পরামর্শ দিচ্ছি, এটা তুমি মনে রাখো, প্রীতি সহ সবাইকে বলছি, আজীবন তোমার কাছে ইংলিশের জার্নিটা ইজি হয়ে যাবে। ইংলিশে ভালো করার একটা হ্যাক যদি আমাকে বলে, যে ভাই আপনি আমাকে একটা সিঙ্গেল টেকনিক বলেন, একটা সিঙ্গেল হ্যাক বলেন, যেটা ফলো করলে আমি নিশ্চিত ইংলিশে ভালো করব, একটা হ্যাক বলবেন শুধু, এর বেশি বলতে পারবেন না। আমি বলবো যে যত বেশি সম্ভব ইংরেজি শব্দের অর্থ জানো, তোমার ভোকাবুলারি ভান্ডারটাকে সমৃদ্ধ করো। ঠিক আছে দুলালি? কেন বললাম, ধরো তুমি যে এখন কথা বলতেছি, আমাদের কি বাংলা কোনো গ্রামার শেখা লাগে? পরীক্ষার জন্য আমরা গ্রামার শিখি, তাই না? পরীক্ষার জন্য আমরা গ্রামার শিখি, কিন্তু বাংলা কি তুমি আমরা কখনো গ্রামার শিখে কথা বলি? একদমই না। আমরা বাংলাটা মূলত কি মায়ের কাছ থেকে শুনি, বা বাংলায় কেউ মানে এই যে শুনতে শুনতে বা বলতে বলতে আমরা অর্থগুলো বুঝে যাই, ইজিলি আমাদের কাছে এখন বাংলা বলতে পারি, লিখতে পারি, ইত্যাদি ইত্যাদি। সেম জিনিসটা ইংলিশে যদি তুমি একটা শব্দের অর্থ তোমার জানা থাকে, তোমাকে যদি আমি বলি যে তুমি এখন আমাকে 5 লাইন একটা প্যারাগ্রাফ লিখে দাও, একটা রচনা লিখে যাও 10 লাইনে, তুমি ইজিলি লিখতে পারবা, কারণ কি তোমার শব্দ জানা আছে, গ্রামার এগুলো ইজিলি এক তুড়ি দিলি শিখতে পারবা। সো তোমার ভোকাবুলারি ভান্ডারটা ভাই যত বেশি সমৃদ্ধ করতে পারবা, ইংলিশ তোমার জন্য তত বেশি দুর্দান্ত লাগবে। এখন ভোকাবুলারি ভাই কিভাবে পারবো, কোত্থেকে পড়বো? উত্তর হচ্ছে, এরপর তোমরা অনেকে বলো ভাই ভোকাবুলারি মনে রাখতে পারি না, খুবই সহজ টেকনিক। সোর্স রিসোর্স কোত্থেকে পড়বো, এটাও খুব সহজ, সিম্পল। এইচএসসির যেই মেইন বইটা আছে, মানে তোমাদের যে মেইন বইটা আছে, ওই মেইন বই থেকে কয়টা প্যাসেজ আসে বলছিলাম বলো তো? ঋত্বিকা, সুজয়, 3টা প্যাসেজ আসে, তার মানে মেইন বইটা কি খুব বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, খুব বেশি গুরুত্বপূর্ণ। এখন এই 3টা প্যাসেজ যদি মেইন বই থেকে যদি 3টা প্যাসেজে আসে, বুঝতেই পারছো কত গুরুত্বপূর্ণ। তো মেইন বইটা যখন তুমি পড়বা, মেইন বইটা পড়ার সময় তোমার অপরিচিত যত শব্দ থাকবে, মেইন বইটা পড়ার সময় তোমার অজানা যত শব্দ থাকবে, ওইগুলোর অর্থ যদি শিখে ফেলো, তাইলে আমাকে বলো কঠিন কি করে লাগে। সো মেইন বইয়ের অপরিচিত সব শব্দের অর্থ জানতে পারলে জিনিসটা তোমার কাছে ইজি। এখন এটার জন্য তোমাকে আলাদা কিছু মনেও রাখতে হবে না। কি মজা দেখো, তুমি একটা গল্প পড়তেছো, ধরো আমাদের ইন মেনভিল, অর্থাৎ ওই যে একটা ছোট্ট জেরির গল্পটা পড়তেছো, পড়ার সময় গিয়ে তুমি যখন এই শব্দটা শিখবা, তখন তো তোমার কনটেক্সট জানা থাকবে, এই শব্দের অর্থটা কি তোমার এমনিতে গল্পের ধাঁচে ধাঁচেই মনে থাকবে, তখন আলাদা করে শব্দ শিখতে হবে না। আমি আমার ইংলিশের অনলাইন ব্যাচের যারা আছো এখানে, তোমরা ভালো করে জানো, আমি আমার ইংলিশের সবগুলো ক্লাসে ফার্স্ট পেপারের অপরিচিত যত শব্দ থাকে সেগুলো মার্ক করে আনি, যে শব্দগুলো কঠিন, যে শব্দগুলো একটু ইম্পর্টেন্ট, এগুলো আমি ইয়েলো কালার মার্ক করে আনি, যাতে তোমার জন্য এগুলো সুবিধা হয়। সো একটু সামারি যদি করি, সংক্ষেপে যদি বলি, তুমি ভোকাবুলারি শিখতে পারলে তোমার ইংলিশে আর কিচ্ছু লাগবে না। আর এটা শিখতে হবে কোত্থেকে? ইংলিশ ফার্স্ট পেপার বইয়ে। ফার্স্ট পেপারের প্রত্যেকটা প্যাসেজ পড়ার সময় অপরিচিত যত শব্দ থাকবে এগুলো শিখে ফেলবো, আর কিচ্ছু লাগবে না। বই মেইন বইটারে তুমি দাগায় শেষ করে ফেলো, একটুও সাদা অংশ যাতে না থাকে, এমনি দাগাও, কোনো অসুবিধা নাই। ঠিক আছে অর্পিতা, ব্যাপার না আছি আমরা।
এন্ড এই ভোকাবুলারি থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসবে, সেকেন্ড বেশি প্রশ্ন আসবে ইনফারেন্স টাইপের, অর্থাৎ প্যাসেজ থেকে প্রশ্ন করবে আর কি, ডিরেক্টলি হোক ইনডিরেক্টলি হোক। ট্রু ফলস এটা তোমাদের খুব একটা আসে না। আচ্ছা, এই টেকনিকটা একটু মাথায় রাখতে পারো। মনে করো যে এমন যদি হয় যে একটা প্রশ্ন দিল তোমাদেরকে পরীক্ষায়, তুমি একটু কনফিউজ উত্তর কি হবে, তখন তুমি ইলিমিনেট করা শুরু করো। ইলিমিনেট মানে কি ফারিয়া? ইলিমিনেট মানে হচ্ছে হ্রাস করা, কমানো। 4টা অপশনের মধ্যে তুমি বাদ দেওয়া শুরু করবে। আচ্ছা, অপশন মনে করো যে বাংলাদেশের রাজধানী কি, বললো যে চট্টগ্রাম, ঢাকা, তারপর দিল্লি, ইসলামাবাদ। অপশন বাদ দেওয়া শুরু করো। তুমি ধরো জানো না, নাম্বার 1 দিল্লি, এটা বাংলাদেশে না, বাদ। নাম্বার 2 ইসলামাবাদ, এটাও বাংলাদেশে না, ধরো বাদ। মানে দুইটা প্রশ্ন, দুইটা অপশন খুবই অযৌক্তিক হবে। দুইটা অপশন তোমার কাছে লাগবে, মানে 4টা এমসি। তোমরা তো বাংলা আরো ভালো পারবা, যে তোমরা যখন সৃজনশীল প্রশ্নের উত্তর করো 4টার মধ্যে 2টা অপশন খুবই মানে আন্দাজি দেয়, ওই 2টা এমনিতেই বাদ দাও। ঝামেলা থাকে কোনটায়? একটার সাথে আরেকটা কনফিউশন, মানে উত্তরের সাথে আর একটা অপশনের সবচেয়ে বেশি গ্যাঞ্জাম হয়ে যাবে। এটাও মনে হচ্ছে, এটাও মনে হচ্ছে। তো তুমি প্রশ্ন ইলিমিনেট করতে শুরু করো, ঠিক আছে? আস্তে আস্তে যদি তুমি বাদ দিতে থাকো, 3টা বাদ দিতে পারলে একটা তো কারেক্ট এমনিতেই হবে, ঠিক আছে? সো প্রশ্ন ইলিমিনেট করাটা শিখতে হবে আমাদেরকে, এন্ড এটা তোমাকে এডমিশন টেস্টে অনেক বেশি আগায় রাখবে। আচ্ছা, তাহলে এইখানে ভোকাবুলারিতে ভালো করার জন্য যে 3টা টেকনিক বললাম, এটাই সবচেয়ে বেশি মাথায় রাখবা। ভোকাবুলারি, তারপর প্যাসেজ, আর টেকনিকটা যেটা বললাম। এবার হচ্ছে শর্ট কোয়েশ্চেন। তোমাদের একটা আজকে ভাইয়া তোমাদেরকে হালকা বকা দেব, কারণ তোমরা একটু ফাঁকিবাজ, তোমাদেরকে একটু বকাও দিতে চাই, ঠিক আছে? পাপিয়া 3টা প্যাসেজ মিন বই থেকে যে কোনো প্যাসেজ আসতে পারে, আজকে আমি তোমাদেরকে সেগুলোর প্যাসেজের সাজেশন দেব। আজকে আমি চেষ্টা করবো রাইটিং পার্টের সাজেশনটা দিতে। আরে সিয়াম, 3টা প্যাসেজের নাম না তো বাবা, মিন বই থেকে যে কোনো 3টা প্যাসেজ দিবে, তার মধ্যে প্রথম প্যাসেজ থেকে এমসিকিউ আর শর্ট কোয়েশ্চেন দিবে। আচ্ছা, যেটা বলছিলাম, তোমাদের একটা খুবই খারাপ অভ্যাস হচ্ছে, আমি তোমার বড় ভাই, এই জন্য তোমাকে এইভাবে বলতেছি, তোমার খুবই খারাপ একটা অভ্যাস হচ্ছে, তুমি একটা প্যাসেজ পড়ার পর, নাম্বার 1 তুমি অনলাইনে ক্লাস করো, আমাদের ক্লাসগুলোই করো, ধরো করার পর বাসায় পড়ো না। যারা বাসায় পড়ো, বাসায় পড়ার পর তুমি প্র্যাকটিস করো না। যারা প্র্যাকটিস করো তারা সর্বোচ্চ এমসিকিউটা প্র্যাকটিস করো। কিছু স্টুডেন্ট আছে যারা শর্ট কোয়েশ্চেনও প্র্যাকটিস করে, বাট মেজরিটি শর্ট কোয়েশ্চেন গুলো প্র্যাকটিস করে না, কারণ এটা ভালো লাগে না, ও উত্তর করতে পারে না। ভাই তুমি যদি মানে একটা জিনিস মনে রাখবা, তোমার পড়াশোনার ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে খারাপ লাগবে, তোমার ভালো লাগবে না, তুমি ওইটাই সবচেয়ে বেশি টাইম দিবা। কারণ কি, তোমার সহজ জিনিস পড়তে ভালো লাগে, মজা লাগে, দ্যাট মিনস এটা তো তোমার পড়ে সময় নষ্ট করে লাভ নাই, তাই না? এই যে একজন বলছে ভাইয়া শর্ট কোয়েশ্চেনে 0 নাম্বার পাই। তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা এমসিকিউতে যতটা না সময় দাও, তার দ্বিগুণ সময় শর্ট কোয়েশ্চেনে দাও। কি করতে হবে? শর্ট কোয়েশ্চেনের ক্ষেত্রে আমি তোমাকে টেকনিক ফলো করা মানে বলবো, এটা ফলো করো। তার আগে এখানে কি লেখা আছে একটু দেখি। বলছে সবসময় ফুল সেন্টেন্সে লেখো, ফ্র্যাগমেন্ট লিখলে মার্কস যাবে। আচ্ছা, আমি সহজে তোমাকে বলি, ধরো পরীক্ষা আসলো যে হোয়াট ইজ ইউর নেম, আমি একদম সহজ সহজ বলতেছি। পরীক্ষা আসলো যে হোয়াট ইজ ইউর নেম, তুমি বললা যে মাহিয়া, প্রত্যাশা, কারিমুন, শুধু একটু বললা, নামটাই জাস্ট বললা যে প্রত্যাশা। না, তুমি এভাবে লিখো মাই নেম ইজ প্রত্যাশা, মানে পুরো বাক্যটা লিখো, একটু লিখো না, ঠিক আছে? আচ্ছা, তারপর প্যাসেজের যে লাইনগুলো আছে, মনে করো যে প্যাসেজে যে বলা হলো যে এরকম যে a girl named প্রত্যাশা, ইতে এরকম। সো প্যাসেজ থেকে এই নেম কথাটা প্যাসেজ থেকে নাও, অর্থাৎ কয়েকটা শব্দ প্যাসেজ থেকে নাও, বাট হুবহু প্যাসেজের লাইন তুলে দিও না আবার, ঠিক আছে? হুবহু প্যাসেজের লাইন আবার তুলে দিও না। সো বলছে প্যাসেজের কি ফ্রেজেস তুলে নেই নিজের সেন্টেন্সে বসাও, মানে নিজের মতো নাও, বাট প্যাসেজ থেকে টুকটাক নাও। এরপর বলে যে ভাই কত দূর লিখবো, 2-3টা সেন্টেন্সে লিখলেও হবে, হ্যাঁ, বেশি লিখতে হবে না, মানে ম্যান্ডেটরি না, 2-3টা সেন্টেন্সেই তুমি লিখলে হবে, আর কিছু লাগবে না। রেফারেন্স ওয়ার্ড, আচ্ছা এটা এটা তোমরা করো না, এটা বলার দরকার নাই। এই যে অ্যাভয়েড কপিং, এটার কথাই বলছি যে প্যাসেজ থেকে কপি করবা না, বরং নিজের ভাষায় প্যারাফ্রেজ করবা। প্যাসেজ থেকে কিছু কপি করবা না, নিজের ভাষায় লিখবা, দ্যাটস ইট, ঠিক আছে? আচ্ছা, তো আমি কি বুঝাতে পারলাম কি করতে হবে? এবার আসো শর্ট কোয়েশ্চেনে ভালো করবা কি করে।
আবারও বলতেছি, শর্ট কোয়েশ্চেন পড়তে তোমার সবচেয়ে খারাপ লাগবে, বাট এই টপিকটা তোমার খারাপ লাগলেও তুমি প্লিজ বেশি বেশি প্র্যাকটিস করবা, এটাতে প্র্যাকটিসের বিকল্প নাই। এখন কি করতে হবে, সবার আগে তুমি একটা প্যাসেজ পড়লাম, মনে করো আমি তোমার মেইন বইয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা প্যাসেজের নাম যদি বলি, রিলেশনশিপ নামে একটা লেসন আছে, হিউম্যান রিলেশনশিপ টাইপের, যেখানে এরিস্টটলের কথা বলছে। এটার নামটা কি কারো মনে আছে? এরিস্টটলের যে পার্টটুকু আছে, মানে এভাবে বলছিল না যে বাই নেচার মানুষ হচ্ছে সামাজিক জীব, ফ্যামিলি রিলেশনশিপ বা এরকম কিছু একটা। এই লেসনটার নাম কি কারো মনে আছে? দেখি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট কেউ আছো কিনা। ইসরাত, এটার গাইডলাইন দিচ্ছি। ওই লেসনটার নামটা কি বলতো, যেটার কথা বলতেছি? মেন বইয়ের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট লেসন এটা। তোমাদের কারো না কারো ফাইনাল পরীক্ষা আসবে দেখো। অর্পিতা, আমাদের ইংলিশ 2.0, হ্যাঁ ইউনিট 8 রিলেশনশিপ, ওই লেসনটার নাম কি? আমাদের ইংলিশ 2.0 কোর্সটা শুরু হবে জুন মাসে, বাট এখন যদি সম্ভব হয়, তোমরা যারা আগের কোর্সে ছিল না, যারা ভর্তি হতে যাচ্ছ তারা ভর্তি হয়ে যেতে পারো। কারণটা হচ্ছে তোমরা ইংলিশ 1.0 কোর্সের ক্লাসগুলো পাবা, সো এইগুলো এখন থেকে করে ফেললে অন্যদের থেকে আগে থাকবা। লেসনের নামও রিলেশনশিপ, একজন বলে হিউম্যান রাইটস, আন্দাজে হইতেছে ফ্যামিলি রিলেশনশিপ। আল্লাহ, পড়াশোনার খুবই বাজে অবস্থা তোমাদের, খুবই খারাপ অবস্থা তোমাদের পড়াশোনার। আচ্ছা, না হিউম্যান রাইটস না, ফ্যামিলি রিলেশনশিপ। অথবা ধরো ইউনিট 6, আচ্ছা ইউনিট 6 এর, হ্যাঁ ইউনিট 6 এর লেসন 1 খুব ইম্পর্টেন্ট, ওইখানে ড্রিম আছে। বা ইউনিট 2 ফোক মিউজিক খুবই ইম্পর্টেন্ট। মনে করো তুমি আজকে ফোক মিউজিক পড়লা, ঠিক আছে? ফোক মিউজিক পড়ার পর তুমি এখান থেকে এমসিকিউ তো প্র্যাকটিস করবে, এমসিকিউ তো না মানে সরাসরি প্রশ্নে দেওয়া থাকবে। শর্ট কোয়েশ্চেন যেগুলো আছে ওইগুলো যখন তুমি পড়বা, মানে পড়বা বলতে লিখবা, নিজে লিখবা, কিভাবে করবা এটা আমি তোমাকে এখন দেখাবো। মনে করো একটা প্রশ্ন, ফোক মিউজিক থেকে তুমি একটা প্রশ্ন দিলে, আমাদের মাস্টার বুকে আছে, ওই প্রশ্নটার প্রথমে তো প্রশ্নটা নিলা, তারপর উত্তরটা তুমি তোমার মতো করে লিখবা, নিজেরা ফাঁকি দিও না প্লিজ, দুনিয়াতে নিজেরা ফাঁকি দেওয়া সবচেয়ে বড় ফাঁকি। এই প্রশ্ন তো তুমি তোমার মতো লিখবা। প্রথমে প্যাসেজ পড়লাম, তারপর প্রশ্ন সলভ করতে বসলাম, নিজের মতো লিখছি, কেউ দেখবে না, এই খাতা তুমি বাসায় রেখো, কাউরে দেখাইও না লাগলে, লজ্জা লাগলে। এখন কি করবা তুমি, এরকম করে 5টা ডেইলি, ধরো একদিন প্র্যাকটিস করলা, প্রতি 2 দিন পর পর 5টা প্র্যাকটিস করবা, 1 থেকে 5। সবার আগে ফোক মিউজিক, এই যে প্যাসেজটা আছে এটার ছবি তুলতে পারো। ক্যাম স্ক্যানার অ্যাপটা চাইলে ডাউনলোড করতে পারো, অথবা এমনি নর্মালি তুলতে পারো, সবচেয়ে ভালো ক্যাম স্ক্যানার, তাহলে তোমার জন্য অর্গানাইজড হবে। আচ্ছা, ধরো প্যাসেজের ছবিটা তোলার পর প্রশ্নগুলোর ছবি তুলবা, তারপর তোমার উত্তরের ছবি তুলতে পারবা। তুমি খাতায় যদি প্রশ্ন উত্তর একসাথে লিখো আরো সুবিধা হয় তোমার জন্য, যেভাবে সুবিধা হয়। প্যাসেজ প্লাস প্রশ্ন উত্তরের ছবি তুলবা, ছবি তুলে তুমি জেমিনাইরে দিবা, ঠিক আছে? যেটা একদম, চ্যাট জিপিটি কেন বলি না, চ্যাট জিপিটি বেশি নিতে পারে না, মানে হচ্ছে ফ্রি খুব একটা ইউজ করা যায় না, জেমিনাই আনলিমিটেড ইউজ করতে পারবা। তুমি জেমিনাইকে দিবা, দিয়ে বলবা বাংলায় লেখো যে আমি এখানে কিছু প্রশ্নের উত্তর নিজে লেখার চেষ্টা করেছি, এখানে দেওয়া প্যাসেজটার ভিত্তিতে। এখান থেকে তুমি আমাকে আমার যে ভুলগুলো আছে, গ্রামাটিক্যাল মিস্টেক যেগুলো আছে, বা ওভারঅল যে সেন্টেন্স স্ট্রাকচার আমার ভুলগুলো আছে, এগুলো ধরে দাও, মানে ধরায় দাও, ফিডব্যাক দাও। ও দেখবে তোমাকে একদম প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তোমাকে ফিডব্যাক দিবে। তুমি যদি, আমি আজকে তোমাকে এই ক্লাসে দাঁড়ায় বলতেছি, তুমি আমাদের কোর্সে ভর্তি হতে হবে না, তুমি জাস্ট আমার কথা শোনো। তুমি যদি এইভাবে মানে প্রতি উইকে 3 দিন প্র্যাকটিস করো, একদিন গ্যাপ দিয়ে, ট্রাস্ট মি ভাইয়া, তোমাকে শুধু ইংলিশ এই যে শর্ট কোয়েশ্চেনে ভালো হবা তুমি এমন না, তুমি রাইটিং পার্টও মুখস্থ করতে হবে না। এন্ড এটা তুমি একটা সময় গিয়ে আফসোস করো যদি এটা না করো। তুমি আজকে এই ক্লাসে এসেছো, দ্যাট মিনস তোমার মাঝে মানে মিনিমাম ইচ্ছা আছে ভালো করার। আমি চাই যে এটা কাজে লাগাও। আমি বলি না তুমি প্রত্যেকদিন পড়তে হবে, 3 দিন পড়ো, সপ্তাহে 3 দিনে তুমি 3টা করেই প্র্যাকটিস করো, 3 দিনে 3টা করে প্র্যাকটিস করো, 9টা হবে, আর কিছু লাগবে না, যাও 9টাই আমাকে দাও। কি করবা, একটা প্যাসেজ পড়বা, প্যাসেজ পড়ে ওইটা থেকে 5টা প্রশ্ন উত্তর সলভ করবা। আমাদের মাস্টার বুক আছে, আমাদের লেকচার শিট আছে,
ওই প্যাসেজে যে তুমি প্রশ্ন উত্তর সলভ করবা, মানে প্যাসেজ সহ ওইগুলো ছবি তুলে জেমিনাইকে দাও, দিলেই হবে, আর কিছু লাগবে না। ঠিক আছে? হ্যাঁ, 2.0 কোর্সে আমরা একদম ফার্স্ট থেকে পড়ো। আমি তোমাদেরকে জাস্ট একটু এখন দেখাতে চাচ্ছিলাম না, বাট তাও কোয়েশ্চেন আসতেছে যেহেতু আমি তোমাদেরকে একটু দেখাতে চাই যে 2.0 কোর্সটা কিভাবে ডিজাইন করা হয়েছে। আমার এখানে অবশ্য কিবোর্ড নাই, আমি দেখি এইভাবে ম্যানুয়ালি খুঁজে পাই কিনা। আমি তোমাদের কাছ থেকে 1 মিনিট টাইম নিচ্ছি। হ্যাঁ, 1 মিনিট জাস্ট টাইম নিব আমি। তোমরা এইচএসসি 27 ঢোকার পরে এইচএসসি 27 জিনিসটা আসছে। এইচএসসি 27 এইখানে হচ্ছে বাংলা, ইংলিশ, আইসিটি তিনটাই কিনতে পারো, অত দরকার নাই। যদি তুমি মানে চাও আর কি বাংলা, ইংলিশ, আইসিটি তিনটাই নিতে পারো, অথবা ধরো তুমি চাচ্ছ যে শুধু ইংলিশটাই কিনবা, এই যেটাতে ক্লিক করলাম। আচ্ছা, এই যে ইংলিশ 2.0, এইখানে মূলত তোমাকে আমরা এই বছর ইংলিশ 1.0 এর যত রেকর্ডেড মানে ক্লাস আছে সেগুলো দিয়ে দিব। সেই জন্য আমি বলি ক্লাসটা জুন মাসে শুরু হলেও তোমাদের সবচেয়ে বেটার হয় তোমরা যদি এখন কোর্সটা এনরোল করে মানে এই ক্লাসগুলো করে ফেলো, তোমার যে কোনো মানে তোমার জন্য সবচেয়ে সুবিধা হবে। আচ্ছা, টিচার হিসেবে তো আমরা এই যে 4 জন আছে, আমি আছি, মঞ্জুরিন আপু আছে, পারভেজ গাজী আছে, আর সিফাত ভাই আছে। ওকে, এখন কোর্সটা কিভাবে কিনবো? এগিয়ে যান বাটনে যাব, প্রোমো কোড যোগ করুন, গেলাম। এইখানে তুমি লিখবা দুর্জয় এইচএসসি 27। আমি এখানে লিখতে পারতেছি না, মানে আমার কিবোর্ড কাজ করে। তো দেখো দুর্জয় এইচএসসি 27, 750 টাকা, মানে 2250 টাকা হয়েছে। সো কিনতে পারো এইভাবে। হ্যাঁ, চলো আমরা পড়ায় ফিরে যাই। যারা 1.0 তে ছিল তোমরা 2.0 তে থাক, মানে তোমাদের ইচ্ছা, আসলে সেম জিনিসই আমরা পড়াবো। ঠিক আছে? হ্যাঁ, আর যারা বিএ 1. মানে 1.0 তে যারা আছো, ইংলিশ 1.0 তে যারা আছো, তোমাদের জন্য তো 50% ছাড় আছে, এটা তোমরা একটু কল করে নিতে হবে। আচ্ছা, এবার আসো সিনপ্যাসেজ 2। সিনপ্যাসেজ 2 থেকে কি টাইপের প্রশ্ন হয় বলো তো? সিনপ্যাসেজ 2 থেকে প্রশ্ন আসে ইনফরমেশন ট্রান্সফার আর ফ্লো চার্ট, দুইটার কোন একটা আসবে। ইনফরমেশন ট্রান্সফার মানে হচ্ছে উপরে একটা প্যাসেজ দিবে, প্যাসেজ দিয়ে নিচে একটা টেবিলে শূন্যস্থান থাকবে, ওই শূন্যস্থানগুলো তুমি প্যাসেজ থেকে পূরণ করতে হবে। এটা সহজ, একদমই সহজ। এটা অ্যাকচুয়ালি বলতেছি সহজ, বললো না আর দুজনে তো সব বলে সহজ না, এটা আসলেও সহজ। বলছে জাস্ট রো বা কলামের হেডিংটা দেখতে হবে। মানে ধরো আমি তোমাদেরকে বলছিলাম কিছুক্ষণ আগে, ধরো প্যাসেজটা কাজী নজরুলকে নিয়ে, উপরে লেখা থাকবে হু, এখানে থাকবে হোয়াট, ধরো এখানে থাকলো হোয়েন বা কখন। তুমি হু যে জিনিসটা আছে এটার সোজা যেগুলো লিখবে এগুলো তো ব্যক্তির নামে লিখতে হবে, কোন একটা ব্যক্তির নাম, কাজী নজরুল হোক বা যে যার নামে প্যাসেজটা থাকে। হোয়েন মানে কখন, এইটার সোজা যে উত্তরগুলো হবে এগুলো তো শুধু সালগুলাই থাকবে, কোন একটা ঘটনা ঘটলে এটা সোজা এগুলো থাকবে। সো মানে জাস্ট এই হেডিংটা দেখলেই হবে, তুমি ইজিলি বুঝবা। আমরা ইনশাআল্লাহ অনলাইন বেসে এগুলো প্র্যাকটিস করাবো। তো তুমি এই প্রথমে হেডিংটা দেখবা, দেন প্যাসেজে গিয়ে সেই ইনফরমেশনটা খুঁজে বের করার ট্রাই করবা। এরপর যে ওয়ার্ডটা আছে এটা বসাইতে পারো, বা একাধিক শব্দ থাকলে সেগুলো বসাইতে পারো, গ্রামার কারেক্ট রাখলেই হবে। ঠিক আছে? সিভিক্সের তো বোধহয় না, আমি শিওর না ভাই, সিভিক্সের আমি বলতে পারছি না। না অদিতি লাগবে না, তোমার লাগবে না ভাইয়া। আর ফ্লোচার্ট কি? ফ্লোচার্ট তোমরা অনেক বেশি প্যারা খাও, অথচ এটা খুবই সহজ। ফ্লোচার্ট জিনিসটা আমি তোমাকে বুঝায় বলি। সেম একটা প্যাসেজ দেওয়া থাকলো, একটা প্যাসেজ ধরো তোমাকে দিল পরীক্ষায়, দেওয়ার পর প্যাসেজে মনে করো প্যাসেজে ফোক মিউজিক বা লোকসঙ্গীত নিয়ে আছে, মিলন হবে কত দিনে বা এরকম যে লোকসঙ্গীত গুলো আছে। প্যাসেজে ধরো নুসরাত একটা মানে প্যাসেজটা লোকসঙ্গীত নিয়ে, ওইখানে লোকসঙ্গীত কি, কাকে বলে, কারা এগুলো রচনা করে, এটার বৈশিষ্ট্য কি, এরকম অনেক ইনফরমেশন। ঠিক আছে? এখন প্যাসেজে এবার ফ্লোচার্ট, প্যাসেজটা তো এখানে গেল। ফ্লোচার্টে পরীক্ষায় কি করবে তোমাকে আমি বলি, ফ্লোচার্টের ক্ষেত্রে পরীক্ষায় তোমাকে বলে দিবে যে তুমি লোকসঙ্গীতের ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য নিয়ে কি করো, একটা ফ্লোচার্ট বানাও।
লোকসঙ্গীতের বৈশিষ্ট্য নিয়ে তুমি ফ্লোচার্ট বানাও প্যাসেজ থেকে। তো ওইখানে পরীক্ষা অলরেডি একটা দেওয়া থাকবে, একটা উত্তর পরীক্ষায় দেওয়া থাকবে, তোমাকে আরো 5টা নিচ থেকে বানিয়ে লিখতে হবে, আর কিছু না। লোকসঙ্গীতের আরো 5টা তুমি নিচ থেকে বানায় লিখবা বৈশিষ্ট্য, প্যাসেজ থেকে আর কি, প্যাসেজ থেকে, আর কিছু না। কেমন? আচ্ছা, তো এটা এই যে একদম তুমি জাস্ট এগুলোর বেসিক কিছু নিয়ম আছে। আজকে যেহেতু ফ্লোচার্টের ক্লাস না, ওইটা নিয়ে আলাদা আমরা ক্লাস দেই। সো আজকে যেহেতু ফ্লোচার্টের ক্লাস না, ওইটা নিয়ে আমি ডিটেইলে কথা বলছি না। কেমন? হ্যাঁ, ফ্লোচার্ট নিয়ে তুমি ইউটিউবেও আমার ফ্রি ক্লাস পাবা, আমাদের ফ্রি ক্লাস পাবো, এগুলো করতে পারো। জাস্ট ফ্লোচার্ট 9 দুর্জয় লিখে সার্চ দিলেই হবে। হ্যাঁ, আচ্ছা, এবার আসো 3 নাম্বার যে প্যাসেজটা থাকবে সেটা হচ্ছে সামারি, রাইট? ওকে, সো সামারির জন্য আমরা কি করব? তোমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে ভাইয়া সামারি মানে কি? ধরো এই মাত্র ক্লাসে কে জয়েন করেছে, যেমন ফাতেমা জোহরা মাত্র ক্লাসে জয়েন করেছে, ক্লাসটা হয়ে গেছে প্রায় আধা ঘন্টার উপরে, 40 মিনিটের মতো। তো এখন ধরো ও এসে যদি ক্লাসে বলে যে আচ্ছা আমি তো একটু লেটে জয়েন করছি, ঋতু, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, ধরো বললো যে ঋতু দোস্ত আমি তো একটু ক্লাসে লেটে জয়েন করছি, আচ্ছা দুর্জয় ভাই কি কি পড়াইছে একটু বলতো। তখন তুমি কি বলবা? ভাইয়া আমাদেরকে মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখাইছে, প্লাস কোনটা কিভাবে পড়লে ভালো নম্বর পাবো, কিভাবে পড়া উচিত, এগুলো বলছে, শেষ। অথচ আমি 40 মিনিট ধরে যে কথাগুলো বলছি ঋতু, এটা 30 সেকেন্ডেও লাগে না, 10 সেকেন্ডে 15 সেকেন্ডে বলে দিছে। এই যে আমার 40 মিনিটের কথাটা ও 15 সেকেন্ডে বলছে, এটাকে আমরা বলছি সামারি। মানে একটা পুরা গল্পকে একদম ছোট করে বলা, ঠিক আছে? আচ্ছা, সো না সামারি আর থিম সেম না, বলবো কি? সামারি তুমি এই যে প্যাসেজের 3 ভাগের 1 ভাগ লিখতে পারো, পুরো প্যাসেজটা যত বড় ওইটা 3 ভাগের 1 ভাগ লিখতে পারো। কেমন? আচ্ছা, তারপর প্যাসেজের উদাহরণ আনতে হবে না, কিচ্ছু আনতে হবে না, তুমি জাস্ট মূল যে আইডিয়াটা, মেইন যে আইডিয়াটা সেটা লিখতে পারো। সামারি লিখতে হবে নিজের ভাষায়, হুবহু প্যাসেজের লাইন উঠাই দিও না। আমি আমাকেও আমার অনেকে ফাঁকিবাজ টিচার এরকম করে পড়াইছে যে, মানে সবাই না, কিছু কিছু টিচারকে আমি অনেক সম্মান করি, বাট যারা ফাঁকি দিচ্ছে অবশ্যই বলবো। মনে করো যে অনেক টিচার পড়াইছে যে প্যাসেজের প্রথম লাইনটা দিবা বা প্রথমে, এরপরে মাঝ থেকে 2 লাইন দিবা, এরপর একটু বাদ দিয়ে আরো 2 লাইন দিবা, তারপর শেষ লাইনটা দিবা, এই সামারি। হায় রে আজব কথা। নিজের ভাষায় লিখবা, হুবহু লাইন কপি করার দরকার নাই। ভাইয়া জুই সেকেন্ড পেপারও বলবো, আমি ফার্স্ট পেপার শেষ না করে হুট করে সেকেন্ড পেপারে কি করে যাই। এরপর সামারি নরমালি থার্ড পারসন হয়, পাস্ট টেন্সে নাও হইতে পারে, বাট থার্ড পারসন হয় নরমালি। আচ্ছা, ইয়েস, এই লাইনটা ইম্পর্টেন্ট। তুমি সামারি এইভাবে শুরু করতে পারো, দ্য প্যাসেজ ডিসকাসেস, মানে এই প্যাসেজটা ডিসকাস করে, বর্ণনা করে, বা দ্য প্যাসেজ এক্সপ্লেইনস, এরকম। মানে এই প্যাসেজটা ডিসকাস করে, ডেসক্রাইব করে, কি ডেসক্রাইব করে কি ডিসকাস করে সেটা বললেই হবে, ঠিক আছে? একটা জিনিস বলছে যে সামারিতে তুমি একটাই প্যারাগ্রাফ রাখো, জাস্ট মানে মাঝে লাইন ব্রেক দেওয়ার দরকার নাই, একটা প্যারাগ্রাফে রাখলেই হবে, ঠিক আছে? বেটার। ইয়েস মরিয়ম, থ্যাংক ইউ। আচ্ছা, ওয়ার্ড কাউন্ট ওই তো মানে 3 ভাগের 1 ভাগ। যদি পেজের হিসাবে বলি, আমি হইলে নরমালি পুরা পেজের হয়তো পুরোটাই সর্বোচ্চ লিখতাম, বা আমি একটু ওই যে এতটুকু লিখতাম আর কি সামারি। এই যে এবার আসো ক্লোজ টেস্ট উইথ ক্লু এবং উইদাউট ক্লু। উইথ ক্লু উইদাউট ক্লু প্রায় কাছাকাছি, বাট উইদাউট ক্লুতে কোনো অপশন বা কোনো ক্লু দেওয়া না থাকার কারণে এটা একটু নাম্বার বেশি, 5 নম্বর বেশি। লোকমান বলছে প্রোমো কোডটা যেন কি ছিল? প্রোমো কোডটা ছিল ভাইয়া এই যে আমার নামটা দিবা, DURJOY HSC, তুমি কোন ব্যাচ? 27 না? এই যে দুর্জয় HSC 27। না, থ্যাংক ইউ, অহনা ভালো কোয়েশ্চেন করেছে। বলছে ভাই সামারিতে কি শেষে নিজের মতামত দেওয়া যাবে? না, নেভার, নাম্বার কেটে দিবে। সামারিতে তুমি কখনোই নিজ থেকে কিছু লিখতে পারবা না, স্পেস হবে না। হ্যাঁ, দুর্জয় HSC 27 কোনো স্পেস হবে না, একদম একসাথে। ওকে, সামারিতে তুমি নিজ থেকে কিছু দিতে পারবা না, প্যাসেজে যা আছে ওইটা নিজের, মানে প্যাসেজের হুবহু লাইন ব্যবহার না করে অন্যান্য শব্দ বা মানে একটু এদিক সেদিক করে লিখতে পারবা, বাট নিজের কোনো মতামত দিতে পারবা না। মানে এরকম বলতে পারবা না যে এই প্যাসেজ থেকে আমরা এই জিনিসটা শিখতে পাই, না, নেভার। তবে থিমে তুমি নিজের মতো করে অপিনিয়ন দিতে পারবা, ঠিক আছে? আচ্ছা,
আসে উইথ এবং উইদাউট ক্লুতে। উইদাউট ক্লুতে ক্লু দেয়া না থাকার কারণে একটু কষ্ট যেতে হয় তোমাদের, সেজন্য এটাতে 10 নাম্বার বেশি, 5 নাম্বার বেশি। তো এটাতে 10 নাম্বার, এটাতে 5 নাম্বার। সো তোমাকে তো উপরে বক্সে শব্দ দেওয়াই থাকবে, সেখান থেকে নিবা। এইটা খুব ইম্পর্টেন্ট। কেউ যদি আমাকে বলে যে ভাইয়া ক্লোজ টেস্ট উইথ ক্লু বা উইদাউট ক্লু এর রুলস আছে কোনো, আমি বলি না, ক্লোজ টেস্ট উইথ ক্লু বা উইদাউট ক্লু এর কোনো রুলস নাই। এটাতে মূলত তুমি বেসিক গ্রামার পারলেই হয় আর অর্থটা বুঝতেই হয়। তাও জোর করলো যে ভাই বলেন না কি রুলস পড়বো আমি ক্লোজ টেস্ট উইথ ক্লু উইদাউট ক্লু এর জন্য, আমি বলবো যে পার্টস অফ স্পিচ ভালো করে দেখো, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, মানে তোমার ভোকাবুলারি ভান্ডারটা সমৃদ্ধ করো আর পার্টস অফ স্পিচ ভালো করে পড়ো, তাইলেই হবে। ঠিক আছে। উপাসনা বলছে ভাইয়া ক্লোজিং কিভাবে দিব সামারিতে? আচ্ছা, আবারও বলতেছি, সামারির উপর আমার ভিডিও আছে, তোমরা জাস্ট মানে আমার ট্রেনিং থেকে আমরা অনেক ক্লাস নিয়েছি, তো তোমরা জাস্ট ইউটিউবে যাও, সামারি 9 দুর্জয় লিখে সার্চ দিলেই হবে, চলে আসবে। ঠিক আছে। তাও আমি বলছি সামারিতে তুমি আসলে শেষের লাইনটা কি দিবা এমন নাই যে সব শেষের লাইন বোধহয় এরকম হয় না, একটা গল্পের শেষ যেরকম হয়েছে ওইটারই সংক্ষিপ্ত ভার্সনটা তুমি দিয়ে দিবা, তাইলেই তো হয়। আচ্ছা, হাফসা একটা ভালো কোয়েশ্চেন করছে যে ভাইয়া নিউ বই নাকি বের করছেন, এটা কি সত্যি? মাস্টার বুকটার কথাই বলতেছে? আচ্ছা, না, মাস্টার বুক হচ্ছে এমন একটা বই যেখানে আমরা মনে করি একটা গাইডের মতো পুরা বইয়ের মানে পুরা বইয়ের সমাধান এখানে দেওয়া আছে। আর রিসেন্টলি তোমাদের এইচএসসি 26 ব্যাচকে টার্গেট করে 27 ব্যাচের কেউ নিতে চাইলে তো নিতে পারো, একটা বই আসছে, সেটা হচ্ছে মিশন এ প্লাস। ওইটা একদম সংক্ষিপ্ত, টেস্ট পেপার যেমন থাকে না কিছুটা ওই রকম, বাট মানে ওইখানে ব্যাখ্যা আছে বা ডিটেলস দেওয়া, মানে প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা দেওয়া আছে যে এখানে কেন উত্তর এইটা হয়েছে ওইটা হয়েছে, ওইগুলো নিয়ে আমরা পরে কথা বলবো না। আচ্ছা, তারপর টেন্স এবং নাম্বার মানে গ্রামারের এই জিনিসগুলো মিলাও। কখন একবার ইউজ করা ওয়ার্ড আমার ইউজ হয় না এটা বলা ভুল হবে। যদি বলা থাকে যে তুমি চাইলে 2বার ইউজ করতে পারো তো করলা। দেখো এই টেকনিকটা তোমরা অবশ্যই পারো জানি, তাও বলে যে রিমেনিং ওয়ার্ড দিয়ে রিমেনিং ব্ল্যাঙ্কস ফিল করো। মনে করো যে তুমি 7টা শূন্যস্থান পূরণ করে ফেলছো 10টার মধ্যে, আর 3টা আছে না, ওই যে জাস্ট একটু মানে বাকিগুলো দিয়েই তো করবা, এমন তো না যে সেম জিনিসগুলাই বারবার ব্যবহার করবা, এমন তো না। মাস্টার বুক ওই যে তুমি আমি যেভাবে কোর্সটা কিনতে দেখেছি না, কোর্সটা কেনার সময় মাস্টার বুক অপশনটাও আসে, আমি দেখাবো তোমাদেরকে। আচ্ছা ঋতিকা, ওইটা নিয়ে পরে কথা বলি, হ্যাঁ কনফিউশন জাগবে, এটা নিয়ে ক্লাসে না বলি। আচ্ছা মারিয়া, এগুলো নিয়ে একটু পরে কথা বলি, মিশন এ প্লাস বইয়ের ক্লাসে এটা না, আমি জাস্ট আমাকে এটা বলতে দাও। মিশন এ প্লাস নিয়ে লাগলে আমি গ্রুপে আলাদা পোস্ট দিব। ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজ সেম, আসলে জাস্ট এখানে অর্থ দেওয়া থাকবে না। তবে দুইটার ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, কলোকেশনস, এটা মানে কি, এটা কি আমি তোমার একটা জিনিস শিখাই দিই, দেখবা যেটা তোমার লাইফ টাইম কাজে লাগবে। তোমাদের সাথে একটু মিলাও কথাটা সত্যি কিনা। মানে আমাদের মাঝে মাঝে কখনো এমন হয় না যে ভাইয়া এটা উত্তর কেন হয়েছে আমি জানি না, বাট আমার কাছে এমন লাগছে যে আমি এই লাইনটা পড়ার পর আমার কাছে লাগছে এটা ভুল, মানে এইভাবে পড়লে ভুল মনে হয়, এজন্য আমি ওইভাবে পড়ছি, ওইটা আমার সঠিক লাগছে, এটা অ্যাকচুয়ালি সঠিক। মানে মাঝে মাঝে এমন হয় না যে আমি যদি বলি যে আই হ্যাভ ডান দিস জব, এটা না বলে তোমাকে ধরো বললাম যে তুমি বলো তো আই হ্যাজ ডান দিস জব, তুমি বলবা কেমন লাগতেছে, শুনতেই তো ভালো লাগে না ভাইয়া, এই যে শুনতে ভাল লাগে না, বাট আমি যখন বলি আই হ্যাভ ডান দিস জব তখন তুমি বলো শুনতে ভালো লাগে। এই যে হ্যাভ বলার কারণে তুমি বলছো ভাল লাগে, মানে আমি বুঝাচ্ছি যে এই যে তোমার শুনতে ভালো লাগছে, এন্ড ওটা কারেক্ট, এই টেকনিকটা কাজে দেয় অ্যাকচুয়ালি, এন্ড ওইটা কি এটা বলতেছি, শুনতে যে তোমার ভালো লাগছে ওটা অ্যাকচুয়ালি কারেক্ট। ঠিক আছে, ওই টেকনিকটাও ফলো করতে পারো। এটা কাদের জন্য বেশি কাজে লাগে? যারা ইংলিশে বিভিন্ন ম্যাগাজিন পড়ে, পত্রপত্রিকা পড়ে, গল্পের বই পড়ে ইংরেজি, তারপর যারা একটু বেশি পড়াশোনা করে, পড়াশোনা বলতে মানে তোমার টেক্সট বই পড়তে হবে না, যে কোনো ইংলিশ পড়ে বা মুভি দেখে, কার্টুন দেখে ইংলিশ কিছু, কারণ ও তো বিভিন্ন জায়গায় এটা শুনছে, ওর সাবকনসিয়াস মাইন্ড, অবচেতন মন, এগুলো হচ্ছে ওর, এগুলো ব্রেনে তো আছে, ও হয়তো পড়ার উদ্দেশ্যে পড়ে নাই, ওর ব্রেনে কোনো না কোনো সময় ঢুকছে, এখন ওর ব্রেন বাড়ি দিতেছে নক করে যে আরে এটা ভুল ভুল, এন্ড এটা কারেক্ট। ঠিক আছে, আচ্ছা, তো এই টেকনিকগুলো ফলো করতে পারো। রিয়ারেঞ্জ
আচ্ছা, রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে এলোমেলো বাক্য দেওয়া থাকবে, সেগুলোকে আমরা দুই ভাবে উত্তর করতে হইতে পারে। শাহরিয়া বলছে ভাইয়া আপনি কোন ইউনিভার্সিটি স্টাডি করছেন? শাহরিয়া, আমার নাম হচ্ছে নাইম দুর্জয়, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে ফেলেছি। এখন আর অনার্স মানে এখন আর পড়াশোনার চাপ নাই, দেশের বাইরে গেলে বাকিটা আর কি। ওকে, রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে দুই রকম উত্তর হয়। অনেকে যেটা করে যে শুধু এ এরপরে ধরো মনে করো প্রথমটার বি, তারপর এ, তারপর ডি, তারপর ই, এরকম শুধু উত্তর। আবার প্রশ্নে যদি বলে যে শুধু উত্তর দিলে হবে না, তোমাকে এটা প্যাসেজ আকারে বা পুরো গল্পটাকে রিরাইট করা লাগবে, আবার লিখা লাগবে। তখন কি করতে হবে, তোমাকে প্রথমে তো উত্তর দেওয়া লাগবে যে কোনটার পরে কোনটা, তারপরে এই উত্তরটাকে তুমি প্যাসেজ আকারে লিখে দিতে হবে। সো এক্ষেত্রে খুব ভালোভাবে প্রশ্নটা বুঝো, তোমাকে কি বলছে শুধু উত্তর দিতে নাকি প্যাসেজ সহ লিখতে বলছে, এটা খুব ভালোভাবে তোমাকে বুঝতে হবে। ঠিক আছে? আচ্ছা, সো রিঅ্যারেঞ্জ সমাধানের ক্ষেত্রে স্টেপ 1, টপিক সেন্টেন্সটা খোঁজো। অর্থাৎ প্রথমে যে সেন্টেন্সটা সবচেয়ে জেনারেল বা ইন্ট্রোডাক্টরি মনে হবে, মানে যেটা শুনে তোমার মনে হবে যে আচ্ছা এখানে কিছু একটা কথা মাত্র শুরু করছে। যেমন ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড আ কিং, একদা এক সময় সেখানে একজন রাজা বাস করতেন। তার মানে কি বুঝাই যাচ্ছে যে এটা প্রথম বাক্য। সো তুমি যেটা করবা, টপিক সেন্টেন্সটা খুঁজবা, অর্থাৎ প্রথমে যে সেন্টেন্সটা সবচেয়ে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স মনে হবে সেটা। রিঅ্যারেঞ্জের একটা টেকনিক ভাইয়া বলে দেয়, এটা তোমার লাইফে অনেক কাজে দিবে। রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে প্রথম যে বাক্যটা আছে, আচ্ছা ঠিক আছে পৃথা, রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে ভাইয়া প্রথম যে বাক্যটা আছে জুই, ওই বাক্যে কখনো প্রনাউন দিয়ে শুরু হবে না, ওই বাক্যটা নাউন দিয়ে শুরু হইতে পারে। মানে প্রথম বাক্যটা কখনো এটাই হবে না যে হি ইজ আ গুড বয়, প্রথম বাক্য হবে যে ফায়াজ লিভস ইন ঢাকা, হি ইজ আ গুড বয়, মানে প্রথম বাক্যে ফায়াজ কথাটা থাকবে। দ্বিতীয় বাক্যে হি দিতে পারো, মানে প্রথম বাক্যে নাউন থাকবে, দ্বিতীয় বাক্যে তুমি প্রনাউন দিতে পারো। কেমন? এটা মাথায় রাখবা। মনসুর, বুঝতে পারলাম? প্রথম বাক্যে নাউন হবে, দ্বিতীয় বাক্যে মানে প্রথম বাক্যে প্রনাউন হবে না। সেরকম যে বাক্যটা শুনে মনে হবে যে আচ্ছা এটা একদম প্রথম বাক্য লাগতেছে, ওইটা অ্যাকচুয়ালি প্রথম বাক্য, মানে ইন্ট্রোডাক্টরি বাক্যটা খুঁজে ট্রাই করো। এটা সাধারণত দা দিয়ে শুরু হয় বা এ দিয়ে শুরু হয়, কিংবা কোনো একটা এই যে নাউন দিয়ে শুরু হয়, দা, এ, কিংবা কোনো একটা নাউন দিয়ে শুরু হয়, দুলালি, নুসরাত, ইসরাত, এরকম কোনো একটা নাউন দিয়ে শুরু হতে পারে। এরপর স্টেপ 2, কনক্লুডিং সেন্টেন্স খুঁজো। সবচেয়ে শেষে যে সেন্টেন্সটা সামারি দেয় বা কনক্লুশন টানে, সেটাই নরমালি একদম শেষ বাক্য হয়। মানে একটা রিঅ্যারেঞ্জের একদম লাস্ট বাক্যটা কোনটা হয়, যেটা ধরো নরমালি থাকে কি ডাজ, মানে এভাবে দেয়ারফর, সো, কিংবা ইন কনক্লুশন, এগুলো থাকে নরমালি। ঠিক আছে? তারপর আরেকটা স্টেপ খেয়াল রাখবা, লিঙ্কিং ওয়ার্ডস দেখো, মানে কানেক্টরস দেখো, যেমন হাউএভার, মোরওভার, দেন, আফটার দ্যাট, ফার্স্টলি, সেকেন্ডলি, এগুলো যদি থাকে কোনো বাক্যে ইজিলি বলতে পারো কোনটা পরে কোনটা, কোনটা পরে কোনটা, এটা হবে, তাই না? আচ্ছা সিয়াম, প্র্যাকটিসের ক্লাস আবার ডিফারেন্ট ভাইয়া। ঠিক আছে, আজকের এই ক্লাসটা করার পর তোমার যদি মনে হয় আচ্ছা ঠিক আছে অ্যাকচুয়ালি আমি পারবো এইভাবে যদি ফলো করি, এরপর লাগলে প্র্যাকটিস ক্লাস দিবা, আমাদের অনলাইন বেসিসে এই ক্লাসগুলো হবে। আচ্ছা, তারপর কি এটা লাগবে না, 5 টাইম সিকোয়েন্স। ওকে, রিঅ্যারেঞ্জের আরেকটা মজার ব্যাপার আছে, আমি কয়েকদিন আগেও পড়াইছি, তোমাদের জুনিয়র ব্যাচে পড়াইছি, সিনিয়র না, যে রিঅ্যারেঞ্জের কিছু শর্টকাট টেকনিক আছে, ওইগুলো ফলো করলে পরীক্ষায় রিঅ্যারেঞ্জ কমন না আসলেও ওই প্যাটার্নে রিঅ্যারেঞ্জ ইজিলি পারবা, দেখাবো ইনশাআল্লাহ আমাদের কোর্সের ক্লাসে। এবার আসো রাইটিং পার্ট। তোমার ইংলিশ ফার্স্ট পেপার, একজন বলতে পারে কালারটা চেঞ্জ করেন। ওকে, ওকে, ইংলিশ ফার্স্ট পেপারের রাইটিং পার্টে নাম্বার 1 কি দেওয়া আছে, প্যারাগ্রাফ। ঠিক আছে, উপরে কিছু প্রশ্ন দেওয়া থাকবে, ওই প্রশ্নের বেসিসে কিছু প্যারাগ্রাফের উত্তর করতে হয়। তারপর কমপ্লেন স্টোরি থাকে, ইনফর্মাল লেটার বা ইনফর্মাল ইমেল থাকে, তারপর গ্রাফ চার্ট থাকে, শর্ট স্টোরিজ বা পয়েন্টস, যেটাকে আমরা কি থিম বলি, যেটা অনেক কঠিন মনে করো, অথচ এটা 4 লাইন 5 লাইন লিখলেই 8 নাম্বার পাওয়া যায়। চলো এক এক করে আমরা সবগুলো নিয়ে কথা বলি। নাম্বার 1 প্যারাগ্রাফ।
আমরা হয়তো টিচাররাও এইভাবে খাতা দেখার সময় কতটুকু, আমি আজকে সেশন দিব, চেষ্টা করবো ইনশাআল্লাহ, থাকো শেষ পর্যন্ত থাকো। টিচাররা খাতা দেখার সময় ওইভাবে সরাসরি না, হয়তো খুব একটা মিলে না, বাট কোনো টিচার যদি ভালো হয় তাহলে তো উনি মিলাবো। ভাইয়া 2.2 এর ফ্রি ক্লাসগুলো আমরা 1.2 পাবো না? ফ্রি ক্লাস জুই 1.2 2.0 নাই সবাই পায়, এই তো ফ্রি ক্লাস সবাই পায়। আচ্ছা, প্যারাগ্রাফে ফার্স্ট পেপারে প্যারাগ্রাফে কিছু প্রশ্ন দেওয়া থাকে, এন্ড তোমাকে মূলত নিয়ম হচ্ছে ওই প্রশ্নগুলোর উত্তরটা লিখতে গিয়ে তুমি প্যারাগ্রাফ স্টাইলে লিখে ফেলবা। মনে রাখবা প্যারাগ্রাফে প্যারা হয় একটাই, মানে চাইলেও তুমি প্যারাগ্রাফ এইভাবে লিখতে পারবা না। ধরো লিখতেছো লিখতেছো লিখতেছো, মাঝে তুমি একটু দিয়ে আবার এখান থেকে লিখতেছো, না, নাম্বার নাই। প্যারাগ্রাফে একটাই প্যারা হয়, কোনো এরকম লাইন ব্রেক দিতে পারবা না, ঠিক আছে? তো কোয়েশ্চেন দেখে মানে ওইটার সিকোয়েন্স অনুসারে উত্তর করা ট্রাই করতে পারো। তারপর যেটা করতে পারো, প্রতিটা আনসার লিঙ্কিং ওয়ার্ডস দিয়ে কানেক্ট করো। মানে জাস্ট সহজ কথায় প্রশ্নগুলো যখন দিল, ধরো এনভায়রনমেন্ট পলিউশন নিয়ে 5টা প্রশ্ন দিল, তুমি তো এইভাবে লিখবা না যে এ এর আনসার এটা, বি এর আনসার এটা, তুমি এটাকে প্যারাগ্রাফ স্টাইলে রূপ দিবা। তো প্রত্যেকটা প্রশ্ন উত্তর করার সময় তুমি কানেক্টর ব্যবহার করতে পারো, যে হাউএভার, মোরওভার ইত্যাদি ইত্যাদি, এইভাবে কানেক্টর ব্যবহার করতে পারো। প্রতিটা প্রশ্নের জন্য 2-3টা সেন্টেন্স, তো 5-6 জন্য এমনিতেই 15 লাইন হয়ে যাবে। এই তো, প্যারাতে টাইটেল বা হেডিং লেখা না, কিছু হবে না। ওকে, প্যারাগ্রাফে এটা আসলে লাগবে না। এবার আসো কমপ্লিটিং স্টোরি। কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রে তোমাকে অবশ্যই, কমপ্লিটিং স্টোরি একটা ইম্পর্টেন্ট ব্যাপার বলি, পাবে হাবিবা। কমপ্লিটিং স্টোরি 2 ধরনের। কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে ট্রেডিশনাল, আরেকটা কি মনে আছে তোমাদের? দেখি পারো কিনা, কেউ জানো কিনা? একটা হচ্ছে ট্রেডিশনাল, আরেকটা হচ্ছে ক্রিয়েটিভ। ট্রেডিশনাল আর কি ক্রিয়েটিভ। ক্রিয়েটিভ মানে কি? যেটা সৃজনশীল। মানে মনে করো অর্পিতা, একটা গল্প আমি এভাবে বললাম, যে হুট করে একটা এক্সাম্পল দিলাম, যে অর্পিতা একজন কলেজ পড়ুয়া স্টুডেন্ট, ও একদিন কলেজ থেকে ফেরার পথে রাস্তায় একটা মানিব্যাগ পায়। সে মানিব্যাগে দেখলো যে একটা ফোন নাম্বার দেওয়া আছে, প্লাস অনেকগুলো টাকা দেওয়া আছে। শেষ। এই গল্প কি তুমি আমি কোনোদিন শুনছি আগে? শুনি নাই। এই যে গল্পের বাকি অংশটা তুমি তোমার মতো করে বানায় লিখতে পারবা, বা তোমার কাজে হবে গল্পের বাকি অংশটা কি নিজের মতো করে বানিয়ে লিখা, ঠিক আছে? আচ্ছা, সো গল্পের নিচের পরের অংশটা যে নিজের মতো বানায় লিখবা, এই স্বাধীনতা তোমাকে দেওয়া আছে। এই যে নিজ থেকে বানিয়ে লিখা বা সৃজনশীল যে কাজটা আছে, এটাকে আমরা বলি কি? ক্রিয়েটিভ। এন্ড আনফরচুনেটলি বলো আর ফরচুনেটলি বলো, রিসেন্ট টাইমে এসে ক্রিয়েটিভ স্টোরি সবচেয়ে বেশি আসে। অর্থাৎ যেগুলো তুমি ধরো পরীক্ষায় হলে পড়ে গেলে কমন পড়বে না, কারণ বানায় দিতে হবে। পরীক্ষার হলে ক্রিয়েটিভ কি বলে কমপ্লিট স্টোরি আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর ট্রেডিশনাল কি? ধরো বাইজিদ বুস্তামির সেই গল্প। তারপর আর যদি বলি আর কি কি থাকতে পারে বলতো, বাইজিদ বুস্তামির আছে, তারপর ওই যে মুচির গল্প আছে, রাখালের গল্প আছে, খরগোশের গল্প আছে, এগুলো ঘুরে ফিরে এগুলো হচ্ছে ট্রেডিশনাল। এগুলো এখন কম আসে, ক্রিয়েটিভ গুলো আছে, মানে এখন আসে আস্তে আস্তে ক্রিয়েটিভই আসবে বেশি। এরপর আর কি, কমপ্লিট স্টোরির ক্ষেত্রে প্রশ্নে তো একটু দেওয়া থাকে, ওই অংশটা সহ তোমাকে বাকিটা লিখতে হবে। কেমন? একটা টাইটেল দিতে হবে স্টোরির। অনেকে প্রশ্ন করে যে ভাই ক্রিয়েটিভ স্টোরিতে টাইটেল কি দিব? টাইটেল বানায় দাও, কোনো অসুবিধা নেই, নিচ থেকে বানিয়ে দিতে পারবা। কেমন? ক্রিয়েটিভ স্টোরিতে টাইটেল নিচ থেকে বানিয়ে দেওয়ার স্বাধীনতা তোমার আছে। অবশ্যই সুন্দরভাবে শেষ করবা আর কি। হ্যাঁ, রবার্ট ব্রুস হইতে পারে। আর ইনফর্মাল লেটার অথবা ইনফর্মাল ইমেইল, এইটার ক্ষেত্রে একটা ভালো ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে যে ইনফর্মাল লেটার আর ইমেল তুমি আলাদা করে পড়তে হবে না। মানে যেগুলো ইনফর্মাল লেটার ওইগুলোই নর্মালি ইনফর্মাল ইমেইল হিসেবে আসে, 2-1টা ছাড়া। মানে ইনফর্মাল লেটার গুলো ইনফর্মাল ইমেইল হিসেবে আসে, মানে সেগুলো ইনফর্মাল ইমেইলের স্ট্রাকচারে ফেলে দিলেই হয়। মানে ইমেল তুমি যেভাবে লিখো ভাইয়া ওইভাবেই শেষ, আর কিছু না। ইমেল যেভাবে লিখো ওইভাবে লিখলেই হবে। কেমন? আচ্ছা, তো এটার যে ফরম্যাটিং আছে সেটা তুমি মেনে চললেই হয়। মানে সবার আগে তোমার ঠিকানা, তারিখ ওপরে ডান দিকে দিবা। এই যে একটা খাতা, এই পাশে তুমি তোমার অ্যাড্রেস, তারপর এখানে তারিখ উপরে দিতে পারো।
তারপর যাকে উদ্দেশ্য করে পাঠাবা, ডিয়ার ব্রাদার, ডিয়ার সিস্টার, ডিয়ার ফ্রেন্ড ইত্যাদি, তারপর তোমার মতো করে লিখলা শেষে এসে বলবা উইথ লাভ বা ইউর ফ্রেন্ড ইউর সেভার, মানে অমুক তোমার নামটা লিখে দিলা, শেষ। ইমেইলের ক্ষেত্রে জাস্ট ইমেইলের ফরম্যাটটা ফলো করলেই হবে। কেমন? স্লাইড বোধহয় পাবা না তোমরা, স্লাইড দেওয়া হয় না এই ক্লাসটার, ফ্রি ক্লাসে স্লাইড নেই ভাইয়া, বাট আমাদের কোর্সের ক্লাসগুলো স্লাইড পাবে। আর গ্রাফ চার্ট, আমি জানি না গ্রাফ চার্ট দুনিয়ার এমন কেউ আছে কিনা যার কাছে গ্রাফ চার্ট কঠিন লাগে। কেন না সুরাইয়া? কারণ হচ্ছে, রাফিয়া ভালো কোয়েশ্চেন করছো যে ভাইয়া কোম্পানি স্টোরিতে কি টাইটেল দিব নাকি মোরালিটি দিব? টাইটেল দিও, অবশ্যই টাইটেল দিও, মোরালিটিটা তোমার উপর। তুমি চাইলে একদম শেষে গিয়ে মোরাল দিলেও পারো, নাও দিতে পারো, এটা তোমার ইচ্ছা। তানজিমও একটা ভালো কোয়েশ্চেন করছে যে ভাই প্যারাগ্রাফ কত পেজ লিখবো? চলো তোমার প্রশ্নের উত্তর দিই। প্যারাগ্রাফের জন্য আমাদের নম্বর কত ছিল? এখানে তো 10 নম্বরটা ছিল না, নাই। আচ্ছা, আমি বলবো যে প্যারাগ্রাফ তুমি মিনিমাম 2 পৃষ্ঠা লিখো। 2 পৃষ্ঠা স্ট্যান্ডার্ড ধরে আগাইতে পারো, মানে 2 থেকে একটু বেশিও লিখতে পারো, খুব একটা কম যাওয়ার দরকার নাই, আমি বলবো আর কি। ঠিক আছে? আচ্ছা, এবার আসি গ্রাফ চার্টের ক্ষেত্রে। এইটা এমন একটা টপিক যেটা তোমার কঠিন লাগা উচিত না, কারণ একটা গ্রাফ বা একটা চার্ট একই, দেখতে খালি ডিফারেন্ট, বাকি সব এক। গ্রাফ চার্ট যদি তুমি একটা সিঙ্গেল বুঝতে পারো, বুঝে করতে পারো, তাইলে পুরো গেম তোমার হাতে। কেন বলো তো? কারণ হচ্ছে গ্রাফ চার্টের ক্ষেত্রে সেম জিনিসই, জাস্ট ইনফরমেশনটা তো চেঞ্জ হয়। কখনো ধরো বই বিক্রি নিয়ে একটা গ্রাফ দিবে বা চার্ট দিবে, কখনো বই বিক্রি না দিয়ে ধরো দিল যে মোবাইল ফোন ইউজার, শেষ, বাকি সব সেম। ঠিক আছে? আচ্ছা, সো তোমাদেরকে গ্রাফ চার্টিং আমি গত মানে 1.2 এর ক্লাস, ফ্রি ক্লাস দিয়েছিলাম কিছু। তোমাদের ফ্রি ক্লাস দিতে পারবো কিনা জানি না, বাট আমাদের কোর্সে তো ক্লাস হবে ইনশাআল্লাহ। ঠিক আছে সামিয়া? এই তো দেখো, বলছে প্রথম লাইনটা কি হয়। প্রথম লাইনটা মূলত ওই যে প্রশ্নে যেটা দেওয়া থাকে না, ওইটাকে একটু চেঞ্জ করে দিলেই হবে। সো বলছে যে প্রথম লাইনে তুমি দাও যে এই চার্টটা বা এই গ্রাফটা কি ধরনের, এটা কি বলে। তারপর তুমি এইখানে ধরো গ্রাফ চার্টের ক্ষেত্রে কি হয়ে যাবে যে একটা খুব বেশি আর একটা একটু কম। ঠিক আছে? যেমন 2026 সালে এসে ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা 1990 সালে ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা, এই যে দেখো কত পার্থক্য না। এটাই যে সবচেয়ে বড় যে চেঞ্জ বা ডমিনেন্ট ফিচার আছে সেটা তুমি বর্ণনা করবা। মানে 2026 সালে এত, 25 সালে এত, সবচেয়ে বড়টা সবচেয়ে কমটা তুমি লিখতে পারো সবার আগে চাইলে। তারপর এই যে হাইয়েস্ট ভার্সেস লোয়েস্ট, ইনক্রিজ ভার্সেস ডিক্রিজ তুলনা করো। মানে এই যে বড়র সাথে তুলনা করো ছোটর। যে 1990 সালে একসময় ইন্টারনেট ব্যবহার করতো মাত্র 5% লোক, যেখানে 2026 সালে এসে আমরা দেখছি যে 98% লোক ইন্টারনেট ব্যবহার করছে। এইভাবে ছোটর সাথে বড়র কম্পেয়ার করবা। এটার পাশাপাশি তুমি একদম ছোট থেকে যাইতে পারো, মানে একদম শুরু থেকে। গ্রাফগুলো কি হয়, প্রথমে একটা বার, এরপর একটা বার, একটা বার, এভাবে থাকে না, কখনো আবার এখানে ছোট হয়ে যায়। তো তুমি এখান থেকে বর্ণনা করে 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 যেতে পারো। কেমন? একদম এইভাবে করবা, একদম ইজি। গ্রাফ চার্টের উপর আমি চাইলে আরেকটা ক্লাস নিব তোমরা যদি চাও। এই যে এটা আসো থিম, যেটাকে তোমরা বলো সবচেয়ে কঠিন লাগে, অথচ আমি থিম কঠিন লাগার কারণটা আসলে জানি না, খুঁজে পাই নাই। তোমরা জাস্ট এই ক্লাসটার পরে ইউটিউবে যাবা, ইউটিউবে গিয়ে থিম 9 দুর্য লিখে সার্চ করবা, তাইলেই হবে, আর কিছু লাগবে না। কেমন? এখানে বলি থিমের জিনিসটা কি। থিম আর সামারির মূল পার্থক্যটাই হচ্ছে এইখানে যে ভাইয়া সামারিতে তোমাকে নিচ থেকে লেখার কোনো অপশন নাই। না, গ্রাফ চার্টের চিত্র আঁকা লাগবে না। গ্রাফ চার্ট তুমি 2 পৃষ্ঠার আশেপাশে লিখো, 2 পৃষ্ঠার আশেপাশে লিখো, চিত্র আঁকার দরকার নাই, আঁকবাই না, দরকার নেই। আচ্ছা, থিমের ক্ষেত্রে তোমাকে আমি যেটা বলবো, দেখো সামারি মানে কি, যেটা আমি নিচ থেকে কিছু লিখবো না, জাস্ট গল্পটা 5 পৃষ্ঠার একটা গল্প আমি 1 পৃষ্ঠায় বলে দিব, 1.5 পৃষ্ঠায় বলে দিব। এত বড় একটা গল্পকে আমি একটু গল্পে নিয়ে আসবো। আর সামারি মানে কি, সরি সামারি মানে তো এটা, থিম মানে কি, থিম মানে হচ্ছে ওই গল্পটা দিয়ে বা ওই কবিতাটা দিয়ে লেখক কি বার্তাটা দিতে চেয়েছেন,
তোমরা বাংলাতে কবিতা থেকে কবিতা থেকে কি জানি বলে বাংলা এটাকে, কবিতার মূল ভাব, মানে কবিতা থেকে তুমি কি শিখতে পারছো ওইটা লিখো না। আমরা মানে ধরো একটা কবিতা, তোমাদের এখন কবিতার নাম কি, বিভীষণের প্রতি মেঘনাদ, এই কবিতা থেকে তুমি কি শিখছো বললে তুমি কি বলবা? তুমি আচ্ছা এটা বেশি কঠিন হয়ে যায়, আরেকটা কি, আরেকটা কবিতা বলতো যে ভাইয়া এই কবিতা থেকে মূলত আমি এটা শিখতে পাই। ধরো আমরা ছোটবেলায় যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, এই যে কবিতাটা আছে, পড়ছো তোমরা এটা? আচ্ছা, যদি আমি তোমাকে জিজ্ঞেস করি যে ভাইয়া এই যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, এই কবিতাটা থেকে তুমি কি শিখছো বা এটা থেকে তুমি কি বুঝছো, এটা পইরা বলো তো আমারে। তুমি বলবা যে ভাইয়া জানেন এই কবিতাটা পড়ে আমি গ্রাম বাংলার সৌন্দর্যের কথা জানতে পারছি, গ্রাম বাংলার যে সবুজ শ্যামলা, মানে শস্য শ্যামলা, মানে এই যে আমাদের বাংলা, এইটার ব্যাপারে আমি জানতে পারছি। এই যে কবিতাটা পড়ার পর তুমি যে জিনিসটা শিখছো, আমাকে বলছো যে ভাই আমি এই জিনিসটা শিখতে পারছি, এটাই হচ্ছে থিম। থিম মানেই হচ্ছে যে লেখক এটা দিয়ে কি বার্তাটা দিতে চেয়েছেন, কি মেসেজটা দিতে চেয়েছেন। হ্যাঁ, 18 বছর বয়স কবিতাটা মনে আছে, বাকি যেগুলো বলতেছে সেগুলো একটু মনে নেই। 18 বছর বয়স কবিতা থেকে আমরা কি পাই, যে এই বয়সটা কি একটু জ্বালাও পোড়াও টাইপের, হ্যাঁ ভাঙা ফেলবো, ভাঙচুর করবো, মানে এই বয়সটা কোনো বাধা মানে না, অন্যায় অবিচার এগুলো মানে না। এই যে তুমি এটা পড়ার পর এই জিনিসটা শিখছো, এটাই হচ্ছে থিম, এটাই তুমি লিখে দিবা ইংরেজিতে, মানে একটা কবিতা পড়ার পর লিখে দিবা। আমি এবার তোমার এইচএসসি রিলেভেন্ট একটা কোয়েশ্চেন মানে ফার্স্ট পেপার দিয়ে বলি। স্বপ্নগুলো বা ড্রিমস যে কবিতাটা আছে জিসান, এই কবিতায় আমরা কি শিখতে পাই? আমরা জানি যে আমরা এই কবিতাটা পড়ার পর তোমার মেইন বই ইউনিট 6 যদি কখনো পড়ে থাকো, এই কবিতাটা পড়ার পর আমরা বুঝি যে প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকা উচিত, যাদের স্বপ্ন নাই তাদের লাইফটা আগাইতে পারে না। স্বপ্ন ছাড়া জীবনটা হয়ে যায় ডানা ভাঙা পাখির মতো, যে পাখি উড়তে পারে না, একইভাবে লাইফও এভাবে আগাইতে পারে না। কবিতা থেকে আমরা শিখছি এটা, তাই না? এটাই হচ্ছে ভাইয়া মূলত ঠিক যে জিনিসটা আমরা শিখেছি। সো একদম ইজি, কেমন? আমি নিজের ভাষা বললাম, ওইগুলো ফলো করতে হবে না। আবার আসো ইংলিশ সেকেন্ড পেপারে। ফার্স্ট পেপারে আমরা মোটামুটি এই টপিকগুলোই আছে, এগুলো প্লিজ ফলো করে তাইলেই হবে, আর কিছু লাগবে না। তুমি যদি আজকে থেকেও একদম বেশি প্রেশার নিয়ে না, টুকটাক করে একটু একটু করে পড়ো, তুমি দেখবা যে লাইফ, মানে তুমি এইচএসসিতে A+ তো পাবা, নিজের স্বপ্নে বিশ্ববিদ্যালয়, মেডিকেল, বুয়েট যেখানে বলো যাইতে পারবা। ইংলিশে তুমি ভালো করতে হলে ভাইয়া জাস্ট ভোকাবুলারি ভান্ডারটা সমৃদ্ধ করো, মেন বইটা ভালো করে পড়ো, মেন বইয়ে অপরিচিত শব্দ থাকলে সেগুলো শিখো, আর কিছু লাগবে না। ইংলিশ সেকেন্ড পেপারে কি কি আছে? আর্টিকেল, প্রিপোজিশন, স্পেশাল ইউজেস বা স্পেশাল ওয়ার্ডস এন্ড ফ্রেজেস, কমপ্লিটিং সেন্টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব, চেঞ্জিং সেন্টেন্স যেখানে ভয়েস আছে, সেন্টেন্স আছে মানে অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, তারপর সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, তারপর ডিগ্রি আছে, তারপর নারেশন আছে, প্রোনাউন রেফারেন্স আছে, ইউজ অফ মডিফায়ার, সেন্টেন্স কানেক্টর, সিনোনিম, অ্যান্টোনিম, পাংচুয়েশন। আচ্ছা, প্রত্যেকটাই 5 নম্বর করে দেখাচ্ছে। রাইটিং পার্টে কি আছে? ফর্মাল লেটার অথবা ফর্মাল ইমেইল। রিপোর্ট রাইটিং, এটা নিয়ে তোমার মানে এটা নিয়ে অনেক কনফিউজ থাকে যে ভাই রিপোর্ট কিভাবে লিখে। ঠিক আছে, আমি তোমাদেরকে বলবো না, উপাসনা মানে নিজ থেকে বানায় লিখতে পারলে তো আর মুখস্থ করার দরকার নাই। আচ্ছা, রিপোর্ট রাইটিং এর উপর আমি তোমাদেরকে ভিডিও দিয়েছি, তোমরা জাস্ট রিপোর্ট 9 লিখে সার্চ দিলেই হবে। রিপোর্ট রাইটিং এর পাশাপাশি আরো কিছু জিনিস আছে সিলেবাসে, হ্যাঁ ইংলিশ সেকেন্ড পেপার সিলেবাসে আছে, যেমন প্যারাগ্রাফ আছে, কম্পোজিশন আছে। কালারটা একটু চেঞ্জ করি, প্যারাগ্রাফ আছে সেকেন্ড পেপারে, আর কি আছে? কম্পোজিশন মানে এসে রাইটিং, রচনা। কেমন? আচ্ছা, দেখো কয়েকটা স্ট্র্যাটেজি ফলো করো। রুলস জানলেই নিশ্চিত মার্কস না, যদিও মানে প্র্যাকটিস করতে হবে, শুধু রুলস জানলেই হবে না, তোমাকে ফরম্যাট মানে রাইটিং পার্টে ভালো করার জন্য ফরম্যাটটা জানতে হবে, প্লাস কি করতে হবে? বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার আসো
জাস্ট সবগুলো টপিকের আমি একদম বেসিক কিছু জিনিস বলবো, আমি এখন আর টপিক ভিত্তিক পড়াবো না। জুই তুমি একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্কুলারটা দেখতে পারো। ওকে, আর্টিকেল খুব সহজ, কয়েকটা জিনিস পড়লেই তুমি পারবা। যেমন আমরা কনসোনেন্ট সাউন্ডের আগে এ দেই, ভাওয়েল সাউন্ডের আগে এন দেই, তাই না? দা দেই হচ্ছে কোন স্পেসিফিক বা ইউনিক কিছু বুঝাইলে। কেমন? আচ্ছা, আমি এগুলো পড়াচ্ছি না তোমাদেরকে, আর আমি তোমাদেরকে বলবো যে এখন থেকে কোন টপিকগুলোকে তুমি একটু বেশি গুরুত্ব দিতে হবে। আর্টিকেল টপিকটা সহজ, এটাতে খুব বেশি সময় দেওয়া লাগবে না, বাট প্র্যাকটিস করতে হবে। কেন? আর্টিকেলে তুমি যতই রুল পারো, 10টা শূন্যস্থান থাকলে তুমি 8টা ভালোভাবে পারবা, 2টা শূন্যস্থান তোমার ভুল হয়েই যাবে। বেশি বেশি প্র্যাকটিস করলেই হবে আর্টিকেলে। কেমন? এরপর যেটাতে আমি আবারও বলতেছি, আমি এখন বলে দিচ্ছি যে আগে থেকে বলতেছি তোমার কোনগুলোতে বেশি সময় দিতেই হবে। প্রিপোজিশন, ঠিক আছে? কেন? প্রিপোজিশন এমন একটা টপিক যেটাতে স্টুডেন্টরা অনেক প্যারা খায়। এন্ড প্রিপোজিশনে তুমি ভালো করতে হলে মনে রাখবা, পরীক্ষায় 2 ধরনের প্রিপোজিশন আসে। কয় ধরনের ঋতিকা? পরীক্ষায় 2 ধরনের প্রিপোজিশন আসে। একটা হচ্ছে নর্মাল যে রুলস গুলো আমরা পড়ি না ভাইয়া, ওইগুলো পড়লে পারা যায়। আরেকটা হচ্ছে এগুলোকে আমরা বলি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অর্থাৎ এই প্রিপোজিশন গুলো আমাদেরকে একটু মুখস্থ করতে হয়, ঠিক আছে? আচ্ছা, সো প্রিপোজিশন টপিকটা নিয়ে স্টুডেন্টরা খুব বেশি প্যারা খায়, সেজন্য আমি বলেছি এখন থেকেই প্রিপোজিশন ভালো করে পড়ো। স্পেশাল ইউজেস এইচএসসি সবচেয়ে সহজ টপিকগুলোর একটা, কেউ ডিনাই করতে পারবে না যে পড়ছে একবার হইলো। কমপ্লিটিং সেন্টেন্সে একটু প্যারা খায়, কারণ এটাতে রুলস পারে বাট নিচ থেকে লিখতে পারে না, ঠিক আছে? এইটার জন্য তোমাকে কি করা লাগবে? অনেকে বলছে ভাই ক্লাস শেষ হবে কখন? 8টায় ক্লাস শেষ হবে, 8টায়। আচ্ছা, কমপ্লিটিং সেন্টেন্সে রুলস পারে বাট নিচ থেকে লিখতে পারে না যে বানায়া, এই জন্য, ঠিক আছে? তো আমি বলবো যে কমপ্লিটিং সেন্টেন্সে মনে আছে তোমাকে আমি শর্ট কোয়েশ্চেন কিভাবে উত্তর করতে হয় বলেছিলাম, ওই যে জেমিনাইরে দেখাইতে পারো। কমপ্লিটিং সেন্টেন্সেও সেম, তোমরা আসলে কমপ্লিটিং সেন্টেন্সের রুলস পারো, ক্লাস করো, বাট প্র্যাকটিস করো না। আমি আবারও বলতেছি, কমপ্লিটিং সেন্টেন্স প্র্যাকটিস করার বিকল্প নাই। সেকেন্ড পেপার প্র্যাকটিস করার আসলে বিকল্প নাই, তার মধ্যে কমপ্লিটিং সেন্টেন্স টপিকটা তোমরা প্র্যাকটিস করতে চাও না, বাট এটা অবশ্যই তোমাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে গেলে অনেক ভুল হবে। তুমি জাস্ট ছবি তুলো, ছবি তুলে চ্যাট জিপিটি তো ভালো দিবে না তোমাকে, কারণ হচ্ছে এটা প্রিমিয়াম লাগে, অল্প কিছু দিলে প্রিমিয়ামটা যাবে। তুমি জেমিনাইকে দাও, জেমিনাইকে দিলে ও তোমাকে বলে দিবে কোথায় ভুল হচ্ছে তোমার। এরপর রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব টপিকটা আসলে আমরা অনেকেই প্যারা খাই যে এত কঠিন কঠিন কঠিন, অথচ রাইট ফর্ম অফ ভার্ব যদি তুমি বুঝে মাত্র 5টা কি সর্বোচ্চ 9টা, একটা বোর্ড মানে একটা বছর, কথার কথা 2025 সালের বোর্ড প্রশ্নগুলো যদি তুমি বুঝে বুঝে প্র্যাকটিস করতে পারো তাহলেই হবে, আর কিছু লাগবে না। এইখানে আমি একটা কথা এখন বলতে চাই, যারা আমার এই ক্লাসটাতে ইংলিশ 1.0 কোর্সের আছো, আবার বলতেছি যারা ইংলিশ 1.0 কোর্সের, অর্থাৎ যারা অলরেডি আমাদের যে মাস্টার বুকটা আছে এইটা নিয়েছো, এমন যারা আছো, তোমাদেরকে আমি বলবো, যদি তোমাদের আর্থিক সমস্যা না থাকে, আই রিপিট, ভালো করে বুঝবা, প্যাচ লাগায় না, যদি তোমাদের আর্থিক সমস্যা না থাকে, তোমার কাছে যদি মনে হয় যে আমি আমার এমন একটা বই লাগবে যেই বইটা পড়লে আমি মনে করো যে মানে যে বইটা বেশি বেশি প্র্যাকটিস করতে চাও, ব্যাখ্যা সহ রাইট ফর্ম অফ ভার্ব বলো বা ইংলিশ সেকেন্ড পেপার বলো, প্রত্যেকটা টপিক যদি তুমি অর্থটা বুঝে ব্যাখ্যা সহ প্র্যাকটিস করতে পারো, তোমার আর কোনো টিচার লাগবে না, সহজ কথায়। একটু জিজ্ঞেস করছিলেন যে ভাইয়া আমাদের নাকি বড় ভাই আবুদের জন্য কি বই আনছেন, ওই বইটার বৈশিষ্ট্যটা এটা যে ওইখানে প্রত্যেকটা প্রশ্ন উত্তর দেওয়া আছে, অর্থটা দেওয়া আছে, সাথে কেন এই উত্তরটা হয়েছে ওইটা দেওয়া আছে। যারা মাস্টার বুক নাও নাই তারা তো মাস্টার বুক নিতে হবে, মানে নেওয়া বেটার। আর যারা মাস্টার বুক নিছো বাট টাকা পয়সার ইস্যু নাই খুব একটা, তারা চাইলে ওইটা বিবেচনা করতে পারো। ওইটা রবিবারে আসবে বাজারে, আমি তোমাদেরকে ডিটেইলে পরে জানাবো, আমি জাস্ট আপাতত একটু পড়ে রাখলাম। আচ্ছা, চেঞ্জিং সেন্টেন্স, এই টপিকটা এমন একটা টপিক যেটা নিয়ে আমার স্টুডেন্টরা সবচেয়ে বেশি প্যারা খায়, আমি বলবো ইংলিশ সেকেন্ড পেপারে। চেঞ্জিং সেন্টেন্সে আসলে তুমি রুলস মুখস্থ করতে যায় না, ঠিক আছে মেহেদি? চেঞ্জিং সেন্টেন্সে রুলস মুখস্থ করতে গেলেই প্যারা খাবা, তুমি বরং প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলেই হবে।
আর রুলগুলো অবশ্যই একবার দুবার পড়বা। ইংলিশ সেকেন্ড পেপারের একটা জিনিস তুমি মাথায় রাখবা যে ইংলিশ সেকেন্ড পেপারে ভালো করতে হলে তোমার নোট করার বিকল্প নাই, প্র্যাকটিস করার বিকল্প নাই। নোট এবং প্র্যাকটিস এই দুইটার বিকল্প নাই, ঠিক আছে? আচ্ছা, আর কি আসছে? ন্যারেশন, প্রনাউন রেফারেন্স, দুইটা অনেক ইজি, এগুলো নিয়ে আর কথা বলছি না, রেগুলার জিনিস, অনেক ইজি। মডিফায়ার্সও মডিফায়ার্স খুব ইজি। সিনোনিম অ্যান্টোনিম এইটা আসলে তোমাকে একটু পড়তে হবে, না পড়া ছাড়া গতি নাই। ওয়ার্ড মিনিং যেটার কথা বললাম, এটা না পড়া ছাড়া গতি নেই, ঠিক আছে? বইটার দাম কত? 370-এর আশেপাশে, 70-75 হইতে পারে সর্বোচ্চ। তারপর সেন্টেন্স কানেক্টরস তো অর্থটা বুঝতেই সহজ, পাংচুয়েশন তো একদম ইজি। সো ইংলিশ সেকেন্ড পেপারে আসলে প্র্যাকটিসটা করলেই হবে, আর তেমন কিছু লাগবে না তোমাকে, বুঝে বুঝে। ইংলিশ মিশন A+। আবার বলতেছি মাস্টার বুক আর ওটা কমপ্লিটলি ডিফারেন্ট। মাস্টার বুক হচ্ছে পুরা প্যাকেজ, মানে হচ্ছে তোমার বাজারে গাইড থাকে না, লেকচার, পাঞ্জেরি ইত্যাদি। আর মিশন A+ বইটা তোমরা কনফিউজ হয়ে যায় না, ওইটা হচ্ছে মূলত একটা শর্টকাট ভার্সন, ঠিক আছে? ওইটা একদম ছোট একটা ভার্সন। সো দুইটা আলাদা। যারা ইংলিশ 2.0 কোর্সে করতে হবে তারা মাস্টার বুক নিও, এটা তোমার দরকার। যারা মাস্টার বুক নিচ্ছে পরের ভার্সন হিসেবে এটা নিতে পারে, ঠিক আছে? ওইটা বাদ দাও, এখন আমরা ওইটা নিয়ে কথা না বলি। রাইটিং পার্টে কি থাকে? ফর্মাল লেটার। ফর্মাল লেটারের ফরম্যাটটা কি? প্রথমে আমরা ডেট দেই, তারপর অ্যাড্রেস দেই, তারপর সাবজেক্ট, তারপর ডিয়ার স্যার বা ডিয়ার ম্যাম, তারপর লেখাটা দেই, তারপর ডিটেলস দিয়ে দেই যে ইউর সামথিং যেটাই থাকে আর কি। এই তো ভালো করে দিবা এটা, এই যে ইউজ ফেইথফুলি, ইউজ সিনসিয়ারলি ইত্যাদি ইত্যাদি। প্যারাগ্রাফ যে কথাটা বললাম আগে, বলা হয়েছে রিপোর্ট রাইটিং। তোমরা রিপোর্ট কিভাবে লিখতে হয় সেটা জাস্ট রিপোর্ট রাইটিং 9 লিখে সার্চ দিলেই পেয়ে যাবা। ফ্রি রাইটিং, কম্পোজিশন আর কি। সো এটাতে অনেকেই বলে যে ভাইয়া ফ্রি রাইটিং বা কম্পোজিশনে কত পৃষ্ঠা লিখবো, রচনায় কত পৃষ্ঠা লিখবো? আমি বলবো যে রচনার জন্য তুমি মিনিমাম 3 থেকে 4 পৃষ্ঠা লিখো, ভালো নম্বর পাবা মিনিমাম। এর বেশি লিখতে পারলে তো ভালো। হ্যাঁ, তাই এবার নিতে পারবা। মাস্টার বুকগুলো অর্ডার করতে তুমি চাইলে কোর্স যদি না নাও, ধরো এমন হইতেই পারে যে ভাই আমি কোর্সটা এখন নিচ্ছি না, মাস্টার বুক নেব, তাহলে তুমি রকমারিতে গিয়ে নিতে পারবা। আর কোর্সের সাথে মাস্টার বুক নিলে তো নিলেই, এটা তোমার ইচ্ছা। কোর্সের সাথে নিলে বোধহয় একটু কমে পাওয়া যায়। এবার আসো তোমার, আচ্ছা তোমাদের আগে আমাকে বলতো ফাইনাল পরীক্ষা কবে, ইয়ার ফাইনাল কবে? বিজয়, সিফাত ইবনে তাজ, বলো ভাইয়া। ঋতিকা, ফর্মাল হলে 1 পৃষ্ঠা আর ইনফর্মাল হইলে আরো বেশি। বলছে ভাইয়া মিশন A+, এজিসি ইংলিশ মিশন A+ প্রাপ্তি। আচ্ছা, বলছে মে মাসে, জুন মাসে। ওকে, সো কি করতে পারো পরীক্ষার মানে এটা কিন্তু তোমার টাইমটা বাড়াইবা, অবশ্যই বাড়াবা। মানে আমি এখানে উইক গুলা বাদ দিই, তুমি সবার আগে তোমার পরীক্ষা কবে নাগাদ হইতে পারে একটা তো আইডিয়া আছে, কারো জুন মাসে, কারো মে মাসে। ওই হিসাবে প্রথমে টার্গেট করবা যে তোমার হাতে কত সময় আছে। সো ওই টার্গেট অনুযায়ী তুমি প্রথমে তোমার ফাউন্ডেশনটা মজবুত করো, অর্থাৎ তোমার যে সিলেবাস থাকবে ইয়ার ফাইনালের, ওই সিলেবাসের কতটুকু বাকি আছে সেটা সবার আগে শেষ করে ফেলো। সবার আগে তুমি সিলেবাসটা অ্যানালাইসিস করলে, আচ্ছা ঠিক আছে ইংলিশ ফার্স্ট পেপারে আমার এতটুকু বাকি আছে, এই টপিক বাকি আছে, বাংলায় এই টপিক বাকি আছে, তারপর অন্যান্য সাবজেক্টে কোন সাবজেক্টে কতটুকু বাকি আছে এটা অ্যানালাইসিস করে বের করো। দেন ওইটা শেষ করো সবার আগে। অবশ্যই টাইম লাইনটা ধরে ধরে যে আমি এতদিনের মধ্যে শেষ করতে হবে, ওইটা শেষ। তারপর তুমি প্র্যাকটিস করো বেশি বেশি, এরপর রিভিশন দাও, এরপরে জাস্ট লাস্ট টাইম যতটুকু পরে আর কি। সো এটা করো সবার আগে। নিজের যে উইক জোনটা আছে, দুর্বল জায়গাগুলো আছে, যেগুলোতে তুমি ধরো আফরিন যে ভাই আমার এই টপিকটা বাকি আছে, যে আমি এখনো রিপোর্ট রাইটিংটা শেষ করে নাই, তো সবার আগে যেগুলো বাকি আছে ওইগুলো পড়ে ফেলো, দেন প্র্যাকটিস করা শুরু করো, প্লাস এরপরে রিভিশন দাও। এই কাজটা করো আপাতত, কেমন? আচ্ছা, ইংলিশে আমরা বেশ কিছু কমন মিস্টেক করি, এগুলো আমরা করব না।
নাম্বার 1, ইনফর্মাল লেটারে ফর্মালের ফরম্যাট না। ইনফর্মাল লেটার আর ফর্মাল লেটারের ফরম্যাট তো ডিফারেন্ট, তাই না? ইনফর্মাল লেটারে আমরা দেখি টু বা দেই দা প্রিন্সিপাল ইত্যাদি, সরি ফর্মাল লেটারে আমরা এইভাবে দেই সাবজেক্ট দেই ইত্যাদি। ফর্মাল লেটারে তো আমরা এগুলো দেই, কিন্তু ইনফর্মালে কি আবার এগুলো আসবে? ইনফর্মালে কি সাবজেক্ট আসে? না। ইনফর্মালে আমরা একটা খাম দেই বা স্ট্যাম্প দেই, ফর্মালে কি এটা দেই না। সো ফরম্যাটটা ফলো করবা, মানে দুইটা যাতে না গুলায় যায় আর কি। তারপর রিয়ারেঞ্জের ক্ষেত্রে অবশ্যই মানে ভালো সিকোয়েন্স মেনটেন করো, মানে লিঙ্ক ওই যে কানেক্টরস গুলো ফলো করতে পারো। রিপোর্টে বলছে ফার্স্ট পারসন ব্যবহার। রিপোর্ট রাইটিং মানে নিউজ পেপার, ওই যে একটু আগে যেটার কথা বললাম, কোথায় এখানে ছিল এই পাশে, এই যে রিপোর্ট রাইটিং। এই রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে তোমরা ফার্স্ট পারসনের ব্যবহার করবা, ঠিক আছে? ইনফরমেশন ট্রান্সফার অথবা ফ্লো চার্ট, দুইটার ক্ষেত্রেই বলি, ইনফরমেশন ট্রান্সফার বা ফ্লো চার্ট, এই দুইটার ক্ষেত্রে মানে শব্দগুলোকে যত মানে ওগুলো কিন্তু বাক্য হয় না, এখানে সাবজেক্ট থাকে না নরমালি, এগুলোকে যতটা ছোট রাখা যায়, বিশেষ করে ফ্লোচার্ট পরীক্ষায় আসে তো যতটা সংক্ষেপ রাখা যায়, 2-3টা শব্দে বা 3-4টা সর্বোচ্চ শব্দে লিখে ফেলার চেষ্টা করো, 3-4টা শব্দে, কেমন? আচ্ছা, সামারিতে এক্সাম্পল আর কোট আমরা দিব না, ঠিক আছে? সামারিতে আমরা কি করব না, এক্সাম্পল বা কোট মানে কোটেশন ব্যবহার করব না, আমরা মূল যে আইডিয়াটা সেটাই শুধু লিখবো। আচ্ছা, ক্লোজ টেস্ট উইথ ক্লু উইদাউট ক্লুতে গ্রামারটা অবশ্যই মাথায় রাখতে হবে। আর কি বলে রচনা লেখার ক্ষেত্রে তুমি এখানে 200-250 বলছে, বাট এটা কিন্তু ভেরি করে, কখনো বেশি লিখতে হয় একটু, ওই যে যেটা বললাম 4 পৃষ্ঠা আশেপাশে লিখো। সিম্পেসেজ কপি করা বলছে, নিজের ভাষায় একটু মানে হুবহু লেখা দিও না আর কি, কেমন? আচ্ছা, এরপর একটা কথাই বলছে, দেখো একটা কোট আছে এখানে, এটা আমার খুব ভালো লাগছে, যে ইট ডাজন্ট ম্যাটার ওয়্যার ইউ স্টার্টেড, মানে বলছে হোয়াট ম্যাটার্স ইজ ওয়্যার ইউ ফিনিশ। তুমি ধরো আরো সহজে যদি আমি তোমাকে বলি যে এই জিনিসটা ম্যাটার করে না, যে ধরো তুমি কখন কোথায় মানে কোন জায়গা থেকে স্টার্ট করছো। এই একটা খুব ভালো কথা বলি, যে এখানে অনেকে আছে যে ভাইয়া আমার সমবয়সী যারা আছে ওরা তো অনেকের বাড়ি ঢাকায়, অনেকে নটরডেমে পড়ে, অনেকে হচ্ছে রেসিডেন্সিয়ালি পড়ে, ভালো ভালো প্রতিষ্ঠানে পড়ে, ভিকারনেসে পড়ে বা আইডিয়ালিতে পড়ে। আমি পড়ি একটা গ্রামের প্রতিষ্ঠানে, আমি পড়ি মাদ্রাসাতে, বা আমি পড়ি হচ্ছে ধরো প্রত্যন্ত অঞ্চলে, আমি কি ওদের মতো ভালো করতে পারবো? তাদের জন্য এই কথাটা। বা ভাই আমি এতদিন তো কিছুই পড়ি না, ওরা তো ফার্স্ট ইয়ার থেকে পড়ছে, আমি কি ভালো করতে পারবো? মনে রাখবা, তুমি মানে একদম সহজ কথায় যদি বলি, যে তুমি কখন কোথা থেকে স্টার্ট করছো ওইটা চেয়ে তো বেশি ম্যাটার করে, যে অ্যাকচুয়ালি দুজন যখন ফিনিশ লাইনে যায়, ফিনিশিং লাইনে যখন যায়, তখন অ্যাকচুয়ালি কে আগে যেতে পেরেছে। সো এখনো তোমার হাতে সময় আছে, আমার কাছে লাগে যে তুমি যদি একটু টেকনিক্যালি পড়ো, খুব ইজিলি পিছনে পড়াটা কভার দিতে পারবা। আমি ইংলিশে এটা তোমাকে গ্যারান্টি দিচ্ছি, কেমন? আচ্ছা, সো তুমি যেখানেই থাকো আজ থেকে শুরু করলে কিন্তু সব সম্ভব। আচ্ছা দেখো, এখানে কিছু তোমার জন্য মানে কাজ নিয়ে এসেছি আমি। বলছে তোমার নেক্সট 3টা কাজ তুমি মার্কস ডিস্ট্রিবিউশন অনুযায়ী স্টাডি প্ল্যান করো। মানে হচ্ছে আমি আরো সহজে যদি বলি, তোমার ফাইনাল পরীক্ষার সিলেবাস, তোমার ফাইনাল পরীক্ষার যে সিলেবাস আছে ওইটা অনুযায়ী তোমার নেক্সট যে কদিন আছে ওইটাতে কিভাবে তুমি ওই যে কতটুকু পড়বা না পড়বা, ওভারঅল তোমার এই প্ল্যানটা বানাও। হ্যাঁ, প্রতিদিন অন্তত একটা করে প্র্যাকটিস করো রাইটিং পার্ট, এইটা সবার জন্য জরুরি ভাইয়া। শুধু রাইটিং পার্ট বলবো না, আমি বলবো যে শর্ট কোয়েশ্চেন রাইটিং পার্ট, মনে করো যে প্যারাগ্রাফ, আজকে একটা প্যারাগ্রাফ করো, কালকে একটা তুমি কমপ্লিটিং স্টোরি করো, এরপরের দিন একটা রচনা করো, এরপরের দিন তুমি একটা অ্যাপ্লিকেশন করো, ঠিক আছে? প্রতিদিন সাইমন তুমি গুচ্ছের প্রিপারেশন নিতে পারো, প্রতিদিন তুমি একটা করে রাইটিং পার্ট প্র্যাকটিস করো, এটা মাস্ট। আচ্ছা তোমরা এটা কি করবা কিনা আমাকে একটু বলো, যে ডেইলি ভাই আমি অ্যাটলিস্ট ট্রাই করবো একটা, ডেইলিও না যাও উইকে 3 দিন রাইটিং পার্ট নিজ থেকে বানায় লেখা ট্রাই করবা, লেখার পর এটা জেমিনাইরে দিবা, দিয়ে বলবা যে আমার ভুলগুলো ধরাই দাও, শেষ, আর কিছু না। তুমি আমাকে বলে জানাও যে তোমরা এটা করবা কিনা, যে প্রতি উইকে অ্যাটলিস্ট 3 দিন এটা করবা কিনা, ইয়েস অথবা নো।
কি করব, প্রতি মানে একদিন যদি প্রথম তুমি প্রত্যেকদিন পারবা না, হয়তো তোমার জন্য প্যারা হবে, সপ্তাহে 3 দিন, জাস্ট 3 দিন যদি রাইটিং পার্ট প্র্যাকটিস করো, জেমিনাইরে দেখাও, দেখানোর উপর তুমি ও যে ফিডব্যাক গুলা দিবে ওইগুলো নিয়ে যদি কাজ করো, আচ্ছা ঠিক আছে, ও আমাকে তো আজকে বললো যে ইট থার্ড পারসন সিঙ্গুলার, বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, ভার্বের সাথে এস বাই এস হবে, পরের বার আর এই ভুলটা করবো না, তাইলেই হবে। ঠিক আছে, তোমরা যদি চাও আমি লাগলে তোমাদেরকে এই অভ্যাসটা মানে তৈরি করতে সাহায্য করব, লাগলে আমি তোমাকে প্রতি সপ্তাহে যে 3 দিন আছে 3 দিনে আমি তোমাকে 3টা রাইটিং পার্ট প্র্যাকটিস করতে দিব, মানে আমি তোমাদেরকে দিয়ে, আমি ধরো বাংলাটা লিখে দিলাম, তোমরা ইংলিশটা আমার লিখে দিলা, ঠিক আছে, এইভাবে করতে চাই আমি। যদি তোমরা চাও আমি তোমাকে হোমওয়ার্ক দিব, তুমি এটা করে আমাকে জমা দিবা। মনে রাখবা, তুমি যদি লজ্জা পাও, ভয় পাও, আরে ভাইয়া আমার বন্ধুরা দেখবে আমার 100টা ভুল হয়, তোমার বন্ধু তোমার পরীক্ষা হলে তোমার খাতা নিয়ে বসবে, পরীক্ষার হলে তুমি তোমার খাতা নিয়ে বসবে, তোমার বন্ধুর দেখে তুমি লজ্জা পাও কেন? তোমার বন্ধু যদি তোমার অ্যাকচুয়াল বন্ধু হইতো, তোমার আসলেও তোমার ভালো মানে ফ্রেন্ড হিসেবে জানতো, তাইলে তো তোমার আরো বলতো আচ্ছা দোস্ত তো এখানে ইমপ্রুভ করা দরকার। তাইলে মানে এই যে বন্ধু বান্ধব, ও তোমার না খাতা নিয়ে বসবে পরীক্ষায়, তোমার খাতা ও নিবে না, ওর খাতা তুমি নিবে না। সো নিজের কথা নিজের চরকায় তেল দাও, ঠিক আছে? একটু কঠিন কথা বলছি, বাট এটা কিন্তু একদম সত্যি কথা, কেমন? আচ্ছা, সো এই কাজগুলো একটু কইরো। এরপর গ্রামারের যে রুলটা উইক সেটা সবচেয়ে বেশি টাইম দাও, বাট আমি এটা বলবো যে সব টপিক, কালারটা বোধহয় বোঝা যাচ্ছে না, প্র্যাকটিস করো, মানে ডেইলি এক একটা টপিক করতে পারো। এ পর্যন্ত যতগুলো টপিক পড়ছো প্রত্যেকদিন একটা করে টপিক করো, ধরো আর্টিকেলে আজকে একটা করলে, কালকে রাইট ফর্ম ভার্ব করলা, পরের দিন কমপ্লিট সেন্টেন্স করলা, এইভাবে ডেইলি বেসিসে প্র্যাকটিস করো, ঠিক আছে? লোকমান তোমাকে তো আমি বলছি ভাইয়া। আচ্ছা, তোমাদেরকে আমি কিছু জিনিস আজকে দেই, বাকিটা আমি ভিডিও আকারে দিব। কিছু জিনিস আমি তোমাদেরকে আজকে দিতে চাই, সেটা হচ্ছে তোমাকে আমি কিছু প্যারাগ্রাফ দেই যে তুমি এগুলো পড়বা, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটার কোনোটাতে কাজে লাগবে, ঠিক আছে? প্যারাগ্রাফগুলো তোমরা একটু পড়বা, এই প্যারাগ্রাফগুলো একটু পড়বা। আপাতত আজকে তোমাকে আমি শুধু এতটুকুই দিব, এন্ড তুমি তোমার টেস্ট পরীক্ষা পর্যন্ত ওয়েট করবে, এগুলো কোন একটা আসবে। এখানে অনেকগুলো দিছি না, ইচ্ছে করে, তোমার হাতে সময় আছে, কখন মানে কেউ কোনো অবহেলা করবা না প্লিজ, সময় আছে, এজন্য দিচ্ছি তোমাদেরকে। সিটি লাইফ ভার্সেস রুরাল লাইফ, অনলাইন ক্লাস এন্ড ট্রেডিশনাল ক্লাস, ফুড অ্যাডাপ্টেশন, খাদ্য ভেজাল, এনভায়রনমেন্ট পলিউশন, পরিবেশ দূষণ, ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন, ড্রাগ এডিকশন, মাদকাসক্তি, গ্লোবাল ওয়ার্মিং, বৈশ্বিক উষ্ণতা, এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে, অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন ক্লাসরুম, তারপর ড্রিম, স্বপ্ন, টেক্সচুয়াল মানে হচ্ছে বইয়ের, হ্যাঁ আচ্ছা, এগুলো মানে হচ্ছে তুলনা বোঝায়, এগুলো হচ্ছে নেগেটিভ, ফোক মিউজিক, সিভিক এঙ্গেজমেন্ট, হিউম্যান রাইটস, এগুলো বইয়ের। এছাড়া আছে ইউজেস এন্ড অ্যাবিউজেস অফ ইন্টারনেট, ইন্টারনেট না দিয়ে মোবাইল ফোন দিতে পারে, ফেসবুক দিতে পারে, সোশ্যাল মিডিয়া দিতে পারে, দ্য সেলিব্রেশন অফ পহেলা বৈশাখ ইন বাংলাদেশ, পহেলা বৈশাখ, তারপর রোড অ্যাক্সিডেন্ট, ডিফরেস্টেশন বা ইনডিসক্রিমিনেট কাটিং অফ ট্রিজ, মানে নির্বিচারে গাছ কাটা, তারপর প্রাইস হাইক, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ট্রি প্ল্যান্টেশন, বৃক্ষরোপণ, causes of failure in English and their remedies, ইংলিশে ফেল করার কারণ এবং এগুলো নিরাময়, ভিক্টোরি ডে, ঠিক আছে, দ্য ইম্পর্টেন্স অফ গেমস এন্ড স্পোর্টস, অথবা মোরাল ভ্যালু যেটা ইম্পর্টেন্ট। সো এগুলো সামনে যে কদিন আছে এগুলো একটু পড়ো। থ্যাংক ইউ সো মাচ। আমি তোমার কমেন্টটা দেখছি, নামটা পড়ার আগে উপরে চলে গেছে, হ্যাঁ স্ক্রিনশট নিতে পারো, বাট আমি তোমাদেরকে ওভারঅল সাজেশনটা তোমাদের জন্য মেইনলি যেটা বানাবো এইচএসসি 27-এর জন্য আমি তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? এই কয়েকদিন আপাতত এগুলো পড়ো, শেষ করো। আমি জানি এখানে কিছু যে স্টুডেন্ট আছো যাদের টুকটাক পড়া হয়েছে, যারা একদমই পড়া নাই তোমরা এগুলো পড়ে শেষ করে ফেলতে হবে, ঠিক আছে? তো আজকের ক্লাসটা ওভারঅল আমি চেষ্টা করেছি, কিছু কিন্তু পড়াই নাই, আমি জাস্ট চেষ্টা করেছি তোমাদেরকে বড় ভাইয়ের জায়গা থেকে, তুমি ধরো আমার ছোট ভাই বা ছোট বোন, আমার ছোট ভাই যেমন আমার বাড়িতে থাকলে, ছোট বোন যদি আমার বাড়িতে থাকতো, আমি যেমন ওদেরকে বলতাম যে এটা কর, ওইটা করা উচিত না, সেই কথাগুলোই তোমাকে আজকে বললাম, পুরো জিনিসটা সম্পর্কে আবার আইডিয়া দিলাম, আইডিয়া দিয়ে তোমাকে বোঝানোর ট্রাই করেছি যে কি করা উচিত, কিভাবে করা উচিত। সো যারা ইংলিশ 1.0 কোর্সে আছো তোমাদের জন্য এটা না, তোমরা হচ্ছে 16910 কল দিলেই হবে। তোমরা যদি 2.0 তে আসতে চাও, 2.0
কোর্সে সেম জিনিসই পড়াবো। সো এই জন্য বলতেছি যদি আসতে চাও তোমরা কল দিলে 50% ডিসকাউন্ট দিবে তোমাদেরকে। আর যারা 1.0 কোর্সে ছিল না তোমাদের জন্য দুর্জয় এইচএসসি 27, সরি অ্যাপোস্ট্রফি হবে না এবং এমনকি মাঝে কোনো স্পেস হবে না, একসাথে দুর্জয় এইচএসসি 27 এই যে প্রোমো কোডটা আছে এটা ইউজ করলেই তোমরা 700 টাকার একটা কুপন ডিসকাউন্ট পেয়ে যাবে। আমি সবাইকে আজকে ধন্যবাদ জানি ক্লাসটা শেষ করতে চাই। তোমাদের যাদের সাথে আমার 1.0 এর ক্লাসে দেখা হয় নাই, ইনশাল্লাহ আমার বিশ্বাস তোমার সাথে 2.0 এর ক্লাসে দেখা হবে। এন্ড আমি চেষ্টা করবো 2.0 এর ক্লাসে বেশি সময় দিতে, সিন্স আমি তোমাদেরকে ভালোবাসি, তোমরাও আমাকে বেশ, আমার বিশ্বাস ভালোবাসা আর কি, কয়েকজন হয়তো বকা দাও মাঝে মাঝে। ঠিক আছে তাহলে আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকো সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, টাটা।